আমি গরুর এই জার্নিতে আমার ১০ বছর। আমি ১০ বছর। ২০১৬ থেকে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে আরকি। গরুর খামার প্রথমত লাভজনক। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা লাভজনক আ ব্যবসা। কারণ বাংলাদেশ ১৮ কোটি লোকের দেশ এবং এখানে মানুষ বেশিরভাগ হলো মুসলমান 90% এর মতো। তো গরুর মাংসের চাহিদা সবসময়ই একটা বাড়তির দিকেই। হুম, আপনি গরুর মাংসের বাজার বাংলাদেশে হলো আপনার প্রায় $৮ থেকে $১০ বিলিয়ন। শুধু মাংসের বিশাল। বাজার। হুম। আচ্ছা, এই যে চাকরি যে ২০২০ সালে ছেড়ে দিয়েছেন, কোনো রিগ্রেট ফিল হয়? একটা কথা বলে রাখা দরকার যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু চামড়া শিল্পে অনেক আগায় গেছে। হুম। এখন এরকম হইতে পারে যে ওই দেশকে সুবিধা দেওয়ার জন্য আপনি এটা করেন নাই। ভাইয়া তাহলে আপনার একটা গরুতে মোটামুটি বিশেষ করে কোরবানির টাইমটাতে তো মেক্সিমাম টাইমে তারা ব্যবসায়ীরা জি। জাগ্রত হয়। কত লাভ আসে একটা গরুতে আপনার? কুরবানি ঈদের জন্য গরু মানুষ লালন পালন করে যে কুরবানি ঈদে সে ২০ টা গরু লালন পালন করলো, সে ৫ টা গরু তার থাইকা গেল। হুম, হুম। ১৫ টা গরুতে সে যে লাভ করছে আর ৫ টা গরু যে বেচতে পারে নাই, সেগুলোতে লস দিয়ে ফিল আপ হয়ে ওই যায়। ৫ টা গরুতে অনেক লস হবে। সোহেল ভাই বলতেছিল যে বাংলাদেশে গরুর মার্কেট সাস্টেইন করবে না ভবিষ্যতে। আপনার হলো যে ছাগলের মার্কেটটা সবচেয়ে ভালো সাস্টেইন করবে এবং ছাগলের মার্কেটে সবচেয়ে বেশি লাভ। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? ছাগলের বিজনেস বাড়বে, বড় হবে। কিন্তু এটা গরুর কাতারে যেতে পারবে না কোনো ভালোই। টাইমেই। কারণ আপনার গরুর মানে বাংলাদেশের মানুষের গরুর মাংস মানে তাদের এত মানে এটার প্রতি মানে আগ্রহ। আসক্ত এবং আগ্রহ। এরকম হইছে ধরেন ২০২০ সালেই ১ম বছরেই মানে আমি যখন চাকরি এই বছর ওই বছরই আমার ১০ টা গরু মারা গেছে। তাহলে আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশে 10% প্রোডাকশন বাইরে যাবে। শুধু খুরা আর এলএসডি যদি মানে আমরা প্রতিরোধ কমায় করতে নিয়ে আসতে পারবে। পারি, প্রতিরোধ করতে পারি। আপনাকে অথেন্টিক ওয়েতে কিভাবে ভালো ৫০ লাখ গরু এখানে আনা যায়, যেটা অবশ্যই গাবি বানানোর জন্যে। হুম। তো দেখা গেছে এই কাজটা যদি করা হয়, তাইলে ৫ বছরের মধ্যে আপনার এই দেশ $২০ বিলিয়ন সে বেশি আর্ন করতে পারবে। আমি মনে করেন যে শুধু চিন্তা শুধু কৃষি নিয়ে না, মানে দেশের মানে সামগ্রিক অর্থনীতিটা নিয়ে মনে করেন চিন্তা করি, তো দেখা গেছে আসলে চিন্তা করলে এগুলো বের হয় যে না এই কাজগুলো করলে তো বাংলাদেশ আরো আগায় যেতে আরো পারে। আগে যেতে ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম। জি, আছি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কেমন যাচ্ছে এখন? আহ এখন তো একটু ব্যস্ত, কারণ কুরবানির গরুর যেগুলো আমরা প্রস্তুত করছি এখন বিক্রি চলতেছে। আর আচ্ছা। পরিচর্যা তো আগের চেয়ে আরো অনেক বেশি করে চলতেছে এখন। তো সেক্ষেত্রে একটু ব্যস্ততাটা ব্যস্ত। জি। স্বাভাবিক। সামনে কোরবানি চলে আসছে। ব্যস্ততা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। ভাইয়া, আপনার হলো যে গরুর এই জার্নিতে আসলে কত বছর ধরে আছেন খামারের? আমি গরুর এই জার্নিতে আমার ১০ বছর। আমি ১০ বছর। ২০১৬ থেকে শুরু করছি। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে আরকি। কি অবস্থা? সামনে কেমন দেখতেছেন যে গরুর খামারের জার্নি গুলো আসলে কতটুকু লাভজনক মনে হয় আপনার? আসলে এটা একটা মানে ব্যাপার যে আসলে লাভ ব্যাপারটা হলো আপনার চিন্তা করতে হবে ঐরকমভাবে। আপনি যদি খামারি হন তাইলে এক ধরনের চিন্তা। আর যদি কেউ ২-৩ টা গরু পালে তার এক ধরনের চিন্তা। আর বড় খামার হলে তার আরেক ধরনের চিন্তা। হুম, তো আসলে প্রত্যেকটা ব্যাপারেই ধরেন ওরকমভাবে চিন্তা করতে হবে। ধরেন গরুর খামার প্রথমত লাভজনক। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা লাভজনক আ ব্যবসা। কারণ বাংলাদেশ ১৮ কোটি লোকের দেশ এবং এখানে মানুষ বেশিরভাগ হলো মুসলমান 90% এর মতো। তো গরুর মাংসের চাহিদা সবসময়ই একটা বাড়তির দিকেই। হুম, এবং এই আমাদের দেশের প্রেক্ষাপটে আ এই মাংস সবসময়ই ধরেন মানুষের লাগবেই। এরকম না যে এটা হয়তো কম বেশ হবে কিন্তু এটা লাগবে। হুম, তো সেই ক্ষেত্রে আর ব্যবসার কথা চিন্তা করলে ধরেন এখানে একটা টাইমটা একটা ফ্যাক্টর। আপনি কোন সময় কিনবেন, কোন সময় বিক্রি করবেন এবং আপনি কি খাওয়াচ্ছেন এবং আপনার আ খামারি যদি হন তাইলে খামারের আ আপনি কয়টা গরু পালবেন ওইটার উপরে আপনাকে প্ল্যানটা সাজাইতে হবে। হুম, যদি লাভ করতে চান। হুম, হুম, হুম। আর অবশ্যই যারা খামারি তাদের লাভ করতে হবে। লাভ না করলে তারা খামার টিকাইতে পারবে না। ধরেন আমি মানে খামারটা শুরু করব, তাহলে ধরেন আমি ৩-৪ টা গরু দিয়ে শুরু করলাম। আমি কতদিন পরে আসলে খামার থেকে লাভ বের করে আনতে পারবো আনুমানিক? ধরেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ৩-৪ টা বা ২-৩ টা গরু তো একটা বাড়িতেই লালন-পালন করা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যদি আপনি খামারি চিন্তা করেন, তাইলে হ্যাঁ। এরকম চিন্তা করতে হবে যে, একটা লোকের মিনিমাম কতগুলা গরু দিয়ে শুরু করা উচিত। হুম, তারপরে হয়তো আপনার লোকবল, জাগা কতটুকু আছে, ওইভাবে চিন্তা করে আপনাকে খামারটা দিতে হবে। কারণ হুম, আপনি একটা শেড করলেন, ২ দিন পরে আর শেডটা চেঞ্জ করতে পারবেন না। হুম, অথবা আপনি ৫ টা গরু কিনলেন আর একটা লোক নিলেন। তাইলে এটাও মানে এখানে ওয়েস্টেজ হবে। হুম, কারণ হুম, একটা লোক মিনিমাম ধরেন যদি ষাঁড় গরু লালন পালন করে, তাহলে সে একটা লোক মিনিমাম ১৫-২০ টা গরু লালন পালন করতে পারবে। আর হুম, গাভী হইলে ৪-৫ টা গাভী। ৪-৫ টা, হুম। তো সেইটা চিন্তা করে আপনাকে সেট করতে হবে।
তো ওইটা যদি চিন্তা করেন তাইলে অবশ্যই যে কেউ যদি খামারি হয় তাইলে মিনিমাম দেখা গেছে তার ২০ টা একটা সেট করা উচিত। সে ১০ টা দিয়ে শুরু করুক। মানে মিনিমাম ১০ টা। তারপরে ১০ টা, ১৫ টা, ২০ টা। একটা লোকের এখানে কাজ করা। কারণ নিজে কাজ করলে এগুলো যেটা হয়, ধরেন আপনার তো যদি খামারি হন তাইলে দেখা গেছে যে তাকে একটু বড় করার চিন্তা থাকে, প্ল্যান হুম, থাকে যে না হুম, আমি হুম, একটু বড় করব। হুম। তো একটা সেট করলেন ৫ টা গরুর। এই ১ বছর পরে এটা আবার মানে চেঞ্জ করার সুযোগটা কম থাকে। হুম। মানে এরকমভাবে করতে হবে যেন আপনি একটা লোকের মিনিমাম আ গরু যেন আপনি উঠাইতে পারেন খামারে। তো মানে সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে যে আমি এমন পরিমাণ গরু দিয়ে শুরু করা যাতে একজন লোক কাজ করে কাজ ওখানেও। করতে পারে। হ্যাঁ, রাইট। তার জন্য একটা বড় বাজেট নিয়ে আমাকে নামতে হবে এট লিস্ট। জি, বড় বাজেটের নিয়ে নামলেন। হয়তো মিনিমাম আমার টার্গেট হলো যে আমি ১০ টা গরু এই বছর শুরু করব। ১০ টা তো গরু দিয়ে শুরু করলে কত বাজেট নিয়ে নামা উচিত গরুর খামারে? শেড সহ ১০ টা গরু দিয়ে যদি কেউ শুরু করতে চায় ষাঁড় গরু, তাইলে তার ধরেন ৮-১০ লাখ টাকা দিয়ে শুরু করতে পারে। ৳১০,০০,০০০ ১০ দিয়ে। লাখ টাকা। একটা বড় একটা ফিন্যান্সিয়াল একটা সাপোর্ট দরকার হ্যাঁ, হয়। দরকার। যারা আর যদি এটা না হয় তাইলে সে এককভাবে যেটা করতে পারে ২-৩ টা গরু তার বাড়িতেই মানে এক্সিস্টিং যে জায়গা আছে, হুম, ওইখানে সে লালন পালন করে ১ বছর ২ বছর দেখতে পারে যে হুম, আমি ২ টা বা ৩ টা লালন পালন করতেছি। তারপরে ইয়া হইলে ওইখান থেকে সে ১০ টায় চলে গেল। এক্সাক্টলি। ভাই আমরা আসবো আবার। আমি মেইনলি একটু আপনার আসলে আপনি বলতেছিলেন যে আসলে অফ ক্যামেরাতে সেটা হলো যে আপনি ২০২০ সালে চাকরি ছেড়ে আসলে এই অ্যাগ্রো ফার্মে আসছেন। শুরুটা আসলে কিভাবে হইছে আমরা একটু সেটা জানতে চাই। আসলে গরু পালার ব্যাপারটা হইলো আমার একটা ভালো লাগার বিষয়। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। এটা ধরেন পৃথিবীতে তো মানুষ কাজকর্ম করে। হুম, তো যে কাজটা ভালো লাগে দেখা গেছে ওই কাজটা তার জন্য সাস্টেইনেবল হয়। হুম, মানে সে লং টাইম ওই কাজটা করতে পারে। হুম। চাকরি করছি আমি প্রায় ১২ বছর। আচ্ছা। গার্মেন্টস লাইনে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে। হুম, তো ওইটা একটা চ্যালেঞ্জিং জব। হুম, তো এছাড়া আমার ধরেন গরু পালার অভ্যাস। আমাদের বাড়িতে তো আগেই গরু আমার আমার দাদা গরু পালতেন। হুম, হুম, আমার হুম। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আচ্ছা, উনি আচ্ছা। তো বলে আমার দাদা গরু পালতেন, আমার চাচা গরু পালতেন। আচ্ছা। তো ওইটা দেখে বড় হইছি। হুম, তো তারপর আমার মনে হইলো যে না আমি একটা বড় খামার করব। হুম, তো বড় খামার তো আসলে বললেই তো মানে সম্ভব না। ধরেন আ ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপার হুম, থাকে। হুম, হুম। তো আমি ২০১৬ সালে এই ২০ টা গরু আটে। এরকম একটা খামার করি আমার বাড়ির পাশে। আচ্ছা। তো ২০ টা গরুর জন্য আমি ১ম বছর গরু কিনি আমি ৪ টা। ৪ টা আচ্ছা। জি। তো ৪ টা কিনে আলহামদুলিল্লাহ লালন-পালন শুরু করি। তারপরে ধরেন পরের বছরই আমি আ ১৫ টা গরু কিনি। মানে পরের হুম, বছর। তারপরের বছর আস্তে মনে করেন বাড়তে ২০২০ সালে আমার গরুর সংখ্যা প্রায় ৫০ টি। মানে ৫০ টা। ৫০ টি হওয়ার পরে মানে গরুর ইয়েতে এতই মানে মগ্ন ছিলাম যে আমার চাকরিতে আর আমি সময় দিতে পারি না। মানে সময় বলতে কি মানে দেখা যাচ্ছে বসে আসছি আমি ওই যে গরু দেখতেছি, YouTube দেখতেছি বা কোন জায়গায় খামারে আ বিভিন্ন খামার যেখানে ভালো গরু বা আছে আমি ওইখানে চলে ভিজিট যেতাম। করতে হবে। ভিজিট হ্যাঁ। করতাম। তো ওইটা একটা ব্যাপার। তো দেখলাম যে না চাকরি এখন ছাইড়াই দেওয়া যায়। হুম, হুম, হুম। দিলাম আরকি চাকরি ছাইড়া। দেওয়ার পরে ধরেন চাকরি ছাড়ার পরে ২০২০ সালে করোনার টাইম কাইন্ড অফ করোনার শুরু। টাইম আমি ফেব্রুয়ারিতে চাকরি ছাড়ছি। মার্চ থেকে করোনার শুরু শুরু হইছে। হইল। আচ্ছা। তো আমি আবার ২০২০ সালে ধরেন আমার তখন ২০ সাল ১৮ সাল নাগাদ আমার বাড়িতে ২ টা শেড হইছে। হুম, 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 মানে ওই যে ১ম একটা শেড দিলাম। তারপরে আরেকটা শেড করছি হলো আমার ৮০ টা গরু আটে এরকম একটা শেড। এটা হুম, হলো আপনার ২০১৭ সালের দিকে। হুম। ২০১৮ সালে আমি আবার ঢাকাতে একটা শেডের কাজ শুরু করি। আচ্ছা। তো শুরু করার পরে ২০২০ সালে শেষ হয়ে যাবে। তখন আমার মাথার মধ্যে হইলো যে তখন আমার ৫০ টা গরু আছে যে আমি আরো ৫০ টা গরু উঠাবো ঢাকাতে। হুম, তো ওই চিন্তা করে আমি আ ফেব্রুয়ারিতে চাকরিটা ছাড়ি আচ্ছা। এবং শেডের কাজ অলমোস্ট শেষের দিকে। হুম। আপনার মার্চ মাসে হইলো আপনার করোনা শুরু করোনা হইলো। শুরু হইছে। সব লকডাউন। হুম, আমরাও লকডাউনে পইড়া গেলাম, বাড়িতে গেলাম হুম, মনোহর দিতে। হুম, দেখা গেছে ৬ মাস মানে হুম। নড়াচড়ার ব্যবস্থা নাই। নড়াচড়া নাই। আমার খামার যে সেটটা করছি ঢাকাতে, ওইটার ধরেন 80% কাজ শেষ। হুম, 20% কাজ আর করতে পারতেছি না। মানে ওই ইয়ার হুম। জন্য এবং সম্ভবত ওই বছর ঈদ ছিল সম্ভবত জুন-জুলাই আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে ২০২০ সালে। হুম, তো আমার মাথার মধ্যে জুলাই মাসে তো কিছু গরু আমার ঢাকাতে বিক্রি করতেই হবে। যেভাবেই হোক। হুম, হুম, পরে আমি আমার বাড়ি থেকে লোক নিয়ে আইসা ঢাকাতে ডেমরাতে, আমার খামার হলো ডেমরার আমুলিয়াতে, হুম, মডেল টাউনের পাশে। হুম। বাড়ি থেকে লোক নিয়ে আইসা আমি ওই কাজ করি। মানে ওই লকডাউন বা ওই করোনার সময়। আচ্ছা। কারণ লোক পাওয়া যায় না। হুম, তো কাজ করার পরে তো আমি কিছু ২০ টা গরু উঠাইছি আমি ওই বছর ২০ সালে। আচ্ছা। সেটা ঢাকাতে, ঢাকা ঢাকা ডেমরাতে। ডেমরাতে। হুম, এবং রেসপন্স ও ভালো। এলাকার লোকজন হুম। নিছে এবং আমি ১ম আমার মানে ইয়াতে আসা মানে আপনার YouTube এ আমার ভিডিও গেছে তখন ওইসব এগ্রোর কিছু। নামটা কি ছিল আপনার? আমার প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। এখনো তো প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি এখনো ফার্ম। প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। এটা হলো আপনার
আ নরসিংদীতে ২ টা সেট আর ঢাকার ঢাকায় ডেমরাতে ১ টা ১ টা সেট। মোট ৩ টা সেট আছে। ৩ টা সেট। জি। হুম। তারপরে হলো যে যখন মানে করোনার পরে কিভাবে এরপরে শুরু করা? এরপরে কি নরমালি আপনার হলো যে করোনার টাইম না, থেকে করোনা টাইম যাওয়ার পরে তো আসলে টোটাল বাংলাদেশের অর্থনীতি বলেন আর বিশ্বের অর্থনীতি বলেন একটা মানে কোলাপস। হুম, তো দেখা গেছে আমরা যেটা এক্সপেকটেশন ছিল যে না দাম এরকম পাবো, ওই বছর এত হয় নাই। কারণ সবাই মনে করেন যে একটু চিন্তা ছিল যে গরু আগে বেচতে হবে। তারপরে হলো কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বেচার পরে তো মোটামুটি প্রফিট হইছে। মানে যতটা আশা কত না হইছে আরকি মোটামুটি। ওইবারে কোরবানিতে। ওইবারে কোরবানিতে। তারপরের বছর আমি ধরেন ওইখানে ডেমরাতে ২০২১ সালে আমি আরো ১০ টা গরু বেশি বিক্রি করছি। মানে হুম, ওই আমার যারা কাস্টমার ছিল, ফিরতি কাস্টমার তারাই এই গরু নিছে। ওই ৩০, ৪০, ৫০ এখন আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে ১০০ গরু সেল করতে পারি। মানে আমার হুম, ফিরতি হুম। কাস্টমাররা এই ফিরতি গরুগুলা নিচ্ছে কাস্টমারদের। আরকি। যে নতুন করে আবার যে আসে প্রতি বছরই হয়তো ২, ৪, ১০ জন আসে কিন্তু গতবার যারা নিছে তারাই আবার আমার কাছ থেকে নেয়। আচ্ছা, আচ্ছা। মানে আপনাদের খামারে একটা সুবিধা হলো যে আপনাদের মার্কেটে হ্যাঁ, মানে কাস্টমার গুলা ফিক্সড থাকে। ফিক্সড হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং তারা আবার মানে ১-১.৫ মাস আগে থেকে খোঁজ করে আমাদের কাছ থেকে গরু নেয়। আচ্ছা এই যে চাকরি যে ২০২০ সালে ছেড়ে দিছেন, কোন রিগ্রেট ফিল হয়? যে এই টাইমে এসে? আসলে আমি আসলে এরকম একটা ব্যাপার যে আমি মানে এটা একটা চ্যালেঞ্জ। মানে হুম, চ্যালেঞ্জ তো নিতেই হবে। ধরেন চাকরি ছেড়ে আপনি দিয়ে। হুম, অনেকে চাকরি করবে, ব্যবসা করবে। তারপর আবার অনেকে আছে চাকরি ব্যবসা ২ টিই করে। ২ টা হুম, বলতে ধরেন একটা পার্ট চাকরি করলাম। এখন আমার ব্যবসা করার টার্গেট। হুম, 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 এখন এগ্রো ব্যবসা করতেছি এবং এগ্রোতে ধরেন বড় একটা সাইট। হুম, এখানে হুম, ফ্যাটেনিং আছে, ডেইরি আছে। তারপরে ওইখান থেকে বাই প্রোডাক্ট দই, মিষ্টি, ঘি এগুলো বানানো যায়। হুম, তারপরে ধরেন আপনি চাইলে গরুর যে খাবার, আমি নিজে যেটা করি আরকি। হুম, ধরেন আমার সাইলেজের প্রজেক্ট আছে নিজেরই। হুম, কারণ এটা যদি কেউ যদি তার নিজের ওই প্রজেক্ট থাকে, হুম। তাইলে সে আলহামদুলিল্লাহ লাভবান হবে। আচ্ছা, কারণ সাইলেজ বা আপনার রাফেজ জাতীয় খাবার কিনে খাওয়াইলে কস্ট অনেক অনেক খরচ। বেশি পড়ে। হুম, তো সেই ক্ষেত্রে আমার ধরেন আলহামদুলিল্লাহ বাড়িতে ২০ বিঘা জায়গার উপরে আমার ঘাসের চাষ আছে এবং ভুট্টা আমি আগে চাষ করতাম নিজে। হুম, কিন্তু এখন যেটা করি আমার ওই সাইটে ধরেন কিশোরগঞ্জের সাইড থেকে আমি অনেক ভুট্টা পাই। যারা হুম, আমাকে প্রতি বছরই সিজনে আমি প্রায় ১০০ বিঘার মতো আমাকে ভুট্টার ভুট্টা দিয়ে দাও। দেয়, হুম, ভুট্টার গাছ দেয়। আমি সাইলেজ করি ওইটা। হুম, 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 দেখা গেছে যে অলমোস্ট এই বছর আমি প্রায় ১০০ বিঘা আমি অলমোস্ট সাইলেজ করছি প্রায় ধরেন ৫০০ টনের মতো হইছে। হুম, হুম, আমি হয়তো আমার নিজের জন্য ১০০ টনের মতো লাগে আর আমি বাকিটা সেল করে দিই আমার খামার চতুর্পাশে যা যা আছে। হুম। তারপরে? হ্যাঁ। তারপরে ধরেন আমার যে ২০ বিঘা ঘাস যখন একসময় হয়তো কম হয়, বেশি হুম, হয়। কিন্তু যখন বেশি হয় তখন আমি আর ঘাসের সাইলেজটাও করি। হুম। কারণ মানে আপনার খরচটা অনেকটা বেঁচে যায় এই একটা কারণে। হ্যাঁ, আমার যে সাইলেজ এবং ধরেন ঘাস এটা আমার নিজের প্রোডাকশন। আর দানাদার খাবার বলতে যেটা বোঝায় কনসেনট্রেটেড ফুড এটাও আমি আবার এরেঞ্জ করি বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা। ধরেন এই সিজনে দক্ষিণবঙ্গে আপনার মসুর ভুসি, খেসারি ভুসি সস্তা পাওয়া যায় অপেক্ষাকৃত। হুম, আপনি ওই সময় এটা কালেক্ট করলেন। আবার ভুট্টার সিজনে হইলো উত্তরবঙ্গ থেকে ভুট্টা অথবা কিশোরগঞ্জে ভুট্টা হয়। তো ওই সময় আমি ভুট্টা ওরা মনে করেন অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে অলমোস্ট ধরেন আ ৳২৬-২৭ টাকায় আপনি পাবেন সিজনে যদি আপনি হুম, কিনেন। কিনে। কিন্তু এটাই ৩-৪ মাস পরে হয়ে যাবে হলো ৳৩৫, ৳৩৪-৩৫ আচ্ছা। অলমোস্ট 40% বেড়ে যায়। ইনক্রিজ হয়ে যায়। হুম, তো কোন একটা খামারে যদি খামার করতে চান ভুট্টাটা তো লাগবেই। হুম। কারণ আপনি দানাদার খাবারে 30% 30% ভুট্টার উপরে ইউস ডিপেন্ড করতে হুম, পারবেন। এখন এটা যদি কেউ কম দামে কিনে মজুত নেন। করতে পারে, তারপরে ধরেন যখন যেটা সস্তা পাওয়া যায়, দক্ষিণবঙ্গে আছে বললাম মসুরির ভুসি, খেসারির ভুসি। তারপরে এখন বাংলাদেশে গমের ভুসিটার দাম বেশি। হুম, সারা বছর দাম বেশি। হুম। এটার একটা কারণ আছে। আ তো ইদানিং যেটা হচ্ছে ধরেন আ আফ্রিকা থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয় একটা গমের ভুসি, যেটা অপেক্ষাকৃত মানে আমাদের লোকাল যে ভুসিটা হয়, এটা থেকে ৳৫-৭ কম আচ্ছা, প্রতি কেজিতে। আচ্ছা। কোন ক্ষতিকর ইয়ে না, না। ওটা ক্ষতিকর না। এটার কারণটা হইলো আ রাশিয়া এবং ইউক্রেন আপনার ৩ টা মূল্যে তারা গম সেল করে ওয়ার্লডে। আচ্ছা। সবচেয়ে বেশি মূল্য পায় হলো যখন তারা ইউরোপে সেল করে। হুম, 2nd হলো এশিয়াতে যে সেল করে বাংলাদেশের মতো কান্ট্রিতে তারা গমটা সেল করে তখনটা। হুম, আর আফ্রিকাতে তারা সবচেয়ে কম মূল্যে সেল করে। এটা তাদের মানে হুম। এটা মানবিকতাই বলা যায়। তো ওই কম মূল্যে সেল করার পরে আফ্রিকাতে আবার আটা হওয়ার পরে ভুসিটা তাদের এত লাগে না। কারণ লাগে হ্যাঁ। তাদের হলো দেখা গেছে যে ধরেন অনেক ভূমি আছে ওইখানে হুম, গরু খাইতে হুম। পারে। এই ভুসিটা তারা আমাদের মতো কান্ট্রিতে পাঠিয়ে দেয়। এক্সপোর্ট করে দেয়। হুম। এবং অপেক্ষাকৃত অনেক কম দাম। মানে ৳৫-৭ কম মানে কেজিতে অনেক বেশি। অনেক হুম, কম। তো হুম, দেখা গেছে ওইটা ইম্পোর্ট হয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গমের ভুসির দাম কিন্তু বেশি। হুম, হুম, কেন বেশি? এটা হয়তো ধরেন বাংলাদেশে যে বড়, বড় কয়েকটা কোম্পানি আছে তারা গম ইম্পোর্ট করে। ইম্পোর্ট করার পরে
দেখা গেছে আটাটা তারা যদি ৳৫০ কেজি বিক্রি করে, গমের ভুসি তারা ৳৫৫ টার্গেট করে। কারণ হুম, এটার হুম। মার্কেট আছে এবং ওই সুযোগটা তারা নেয়। আটা যদি ৳৪০ থাকে, গমের ভুসি ৳৪৫। এটা হওয়া উচিত না। হওয়া উচিত না। হ্যাঁ। হওয়া উচিত হলো যে এটা উপজাত, এটা থাকবে হলো ৳৫-১০ কম। হুম, ধরেন আটা যদি ৳৫০ থাকে, গমের ভুসি থাকবে ৳৪০। আটা ৳৪০ হলে গমের ভুসি ৳৩০। ওই কিন্তু তারা উল্টা, উল্টা হ্যাঁ, এটা করে। তো বাট হ্যাঁ, হ্যাঁ। তো এটাতে এখন যখন আফ্রিকার ভুসিটা ইম্পোর্ট হচ্ছে, যেমন মনে করেন অ্যাঙ্গোলা, তানজানিয়া, কেনিয়া, আম এইসব দেশ থেকে ভুসিটা আসছে এবং এটা ভালো এবং ওটার ময়েশ্চার লেভেল অনেক কম এবং হুম, এটার আপনার লাইফ লাইন থাকে অলমোস্ট ২ বছর। আচ্ছা, হুম। তো এর জন্যে দেখা গেছে যে এখন খামারিরা এট লিস্ট ওই ভুসিটা খাওয়ালে একটু কম দামে তারা পাচ্ছে আরকি। তাহলে আপনার জন্য মানে সব দিকে সুবিধা হলো যে আপনি মোটামুটি গাছটাও নিজে উৎপাদন করতেছেন। তারপর হলো যে ভুট্টাগুলো আশেপাশ থেকে নিতে পারতেছেন এবং পাশাপাশি হলো যে ভুসিটাও। মানে এক কথা হলো যে খরচটা কমে যাচ্ছে আপনার জি, জন্য। আমি মানে মূল টার্গেট কেউ যদি খামার করে তাকে টার্গেট করতে হবে খরচ। খাদ্যের উপরে। হুম, খাদ্যের উপরে টার্গেট করে কারণ গরুটা আপনি এককালীন কিনলেন হয়তো ধরেন ৳৮০,০০০ একটা গরু কিনলেন। হুম, ৳৫,০০০ কম হইতে পারে, বাজারের কারণে ৳৫,০০০ বেশিও হইতে পারে। হুম, হুম, এটা হইতে পারে। কিন্তু এই ৳৮০,০০০ গরু আপনি যদি ৬ মাস গরুটা পালেন, তাকে আপনাকে মিনিমাম আরো ৳৪০,০০০ ওই খাবারের উপরে খরচ করতে হবে। হুম, হুম, তো ওই ৳৪০,০০০ যদি আপনি আ ৳৩০,০০০ নামায় নিয়ে আসতে পারেন, হুম, ৳২৫,০০০ নামায় নিয়ে আসতে পারেন, তাইলে তো ভালো। আর ১ বছর হইলে তো ধরেন আবার ৳৮০,০০০। তো ৳৮০,০০০ যদি আপনি ৳৬০,০০০ করতে পারেন, তাহলে তো আপনার ওইখানে ৳২০,০০০ সেভ হইল। হুম, হুম, এবং এটা সম্ভব যদি আপনি এই খাবারের উপরে ভালো করে একটা স্টাডি করে যে আমার কোন সময় কোনটা দরকার হবে। দরকার হবে এবং ওইভাবে মজুত রাখতে হবে। ভালো পয়েন্ট। ভাইয়া একটা তাহলে আপনার একটা গরুতে মোটামুটি মানে কত টাকা লাভ আসে? একদম একুরেট বলতে গেলে ধরেন আপনি ৫-৬ মাস আগে একটা গরু কিনলেন, তারপরে আপনি কোরবানির টাইমে বিক্রি করবেন। আ বিশেষ করে কোরবানির টাইমটাতে তো মেক্সিমাম টাইমে তারা জি। ব্যবসায়ীরা জাগ্রত হয়। কত লাভ আসে একটা গরুতে আনুমানিক? আর লাভের কথা যদি চিন্তা করেন তো এই যে খাবার ম্যানেজমেন্টটা যদি কেউ ভালোভাবে করে হুম। আর আমি ধরে নেই যে সে ৪ থেকে ৫ মাস মানে কুরবানির আগে আবার আগ এটা একটা মুহূর্তে। কুরবানির সময় এক ধরনের লাভ হবে আর অন্য সময় হ্যাঁ, আরেক আমি ধরনের লাভ কোরবানির হবে। সময়টাই আসলে আর মেইনলি জানতে কুরবানির সময় চাচ্ছি। যদি টার্গেট করেন আপনি ধরেন অন এন এভারেজ ৪-৫ মাস। হুম, ৪ মাস যদি খাওয়ানো হয় একটা গরুকে আপনি মিডিয়াম মানে ৩০০ কেজি লাইভ ওয়েট এর গরুর কথাই বললাম। হুম, 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 তো ৩০০ কেজি লাইভ ওয়েট এর গরুতে যদি আপনার বা ধরেন আপনি ৪ মাস আগে এটা আপনাকে কিনতে হবে তখন লাইভ ওয়েট থাকবে হলো ১৮০ কি ২০০। হুম, 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 ধরেন আমি ২০০ ই ধরলাম। হুম, ২০০ যদি ধরি তাহলে ওইটা কেনা পড়বে হয়তো আপনার ৳৯০,০০০ র আশেপাশে। হুম, হুম, হুম। ৳৯০,০০০ র আশেপাশে হইলে ওই গরু ৪ মাস আমি লালন পালন করতে আমার আপনার ব্যয় আছে হইলো আ ৪ আটা ৩২, ৳৩০,০০০-৩২,০০০। লাভ আছে। না খরচ মানে আচ্ছা, আপনার আচ্ছা। ৪ মাসে খরচ হবে তাহলে আমার ৩০। ১,২০,০০০ এর মতো তাইলে সব মিলে যাচ্ছে আ খরচ। ১,২০,০০০ মতো খরচ হচ্ছে। হুম, হুম, আপনি ওই গরুটা ধরেন লাইভ ওয়েট হবে আমার ৪ মাস পরে ৩০০ থেকে ৩১০-২০। হুম, 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 ৩০০ থেকে ৩২০। হুম। আমরা যদি ১,৬০,০০০ এর হ্যাঁ, আশেপাশে ৳৫০০ ও লাইভ ওয়েট হিসাব করি তাহলে ১,৫০,০০০ থেকে ৬০। ৬০ এর মধ্যে আশেপাশে। এখন এর মধ্যে ধরেন সব গরু আর একরকম ইয়া হয়, গ্রোথ হয় গেইন না। করবে না। হুম, তো অন এন এভারেজ ৩০০ কেজি আপনি পাবেন। হুম। তো ৩০০ কেজি হলে তো ৳৫০,০০০। আনুমানিক ৩০,০০০ এর মতো আমার লাভ থাকে। হ্যাঁ, আনুমানিক ধরেন ৳২৫,০০০-৩০,০০০ থাকার কথা। হুম। তার তা মধ্যে এভারেজ হইলে হয়তো ধরেন কিছু কমবে। কিন্তু এরকম হওয়ার কথা। এখন এ ওটা নিয়ে স্টাডি আছে যে আপনি ৳৫০০ লাইভ ওয়েট তো এলাকায় বেচতে পারবেন না। এটা হয়তো হুম, ঢাকাতে তারা কিন্তু হয় ওইখানে একটু কম বেচতে হবে। তো সব মিলায় হইলো আপনি ৳৫,০০০ এদিক সেদিক হবে না। ধরেন ২৫ এর নিচে নামবে না। আর ওইদিকে ধরেন ৩৫ এর উপরে উঠবে না। উপরে এরকম একটা ব্যাপার আরকি। মানে মান্থলি আমার মোটামুটি ৬,০০০ ৭,০০০ টাকা থাকে একটা গরু জি, থেকে লাভ। এটা আলহামদুলিল্লাহ থাকবে। না, না তো এখন যদি না থাকে কারো, হুম। ওইটা নিয়ে স্টাডি করতে হবে। যে কেন কেন তার ওটার মধ্যে থাকে না? থাকলো না। এক্সাক্টলি। আমি তাহলে ৫ স্টাডির কোনো বিকল্প নাই। ধরেন এক্সাক্টলি। আমি তাহলে ৫ টা গরু নিয়ে করলে আমার আনুমানিক ৳৩০,০০০ বা আমি ১০ টা গরু নিয়ে করলে আমার মোটামুটি ৳৫০,০০০-৬০,০০০ থাকার কথা এট লিস্ট। ইনশাআল্লাহ থাকা উচিত এটা। টাকা ওটা গরুর খামারে। জি। তাহলে এটা তো খুবই ভালো একটা সম্ভাবনা যে আমি কেউ যদি কিছু নাও করে এট লিস্ট যদি ইনভেস্ট টা করে যদি সে যদি গরু মার্কেটে আসে, মাসে ১০ টা গরু নামালেও ৳৫০,০০০-৬০,০০০ থাকতেছে। হ্যাঁ, এটা থাকবে। তারপরে ধরেন আনুষঙ্গিক কিছু ব্যাপার আছে যে ভ্যাকসিনেশন এর ব্যাপারটা আছে। এটা হুম, ভালোভাবে ফলো করতে হবে। এখন ধরেন বাজার থেকে আনার পরে আমরা খুরা, তরকা, হুম, তারপরে গলাফুলা মানে গরুর যাবতীয় যে ভ্যাকসিনেশন এটা ভালো প্রপার ভাবে করতে হবে। হুম, কোনো গরুর যদি রোগ হয়, হুম, ধরেন খুরা রোগই হইল, হুম, ওই গরুতে কিন্তু লাভ থাকবে না। হুম, হুম, ধরেন আপনি ১০ টা গরু কিনলেন, ২ টা গরুতে এ রোগটা হইল। তাইলে ৮ টার হিসাব করতে হবে। ওই ২ গরুতে আর লাভ পাবেন না। কেন? কারণ যেই মাসে খুরা হইল, একটা খুরাটাকে আপনি মানে কিউর করতে আপনার ১ মাস সময় লেগে যাবে।
তো ওই মাসে তো ওই গরুর উপরে আপনার ৬-৭ হাজার টাকা বিনিয়োগ হয়ে যায় ১ম মাসে। মানে কম খাওয়াই আমরা, হুম, তারপরে ধরেন ৬,০০০ টাকা। হুম, কিন্তু গ্রোথ আসবে না। বরং ওই মাসে মাইনাস হবে। তো পরের মাসে আপনি এই মাসে যেটা মাইনাস হলো, পরের মাসে এটা রিকভার হবে। হুম, হুম, তাহলে ২ মাস কিন্তু আপনি গ্রোথ পাচ্ছেন না। গ্রোথ পাচ্ছেন। কিন্তু খরচ কিন্তু হচ্ছে ঠিকই ১২-১৩ হাজার টাকা খরচ হয়ে হুম, গেল। 3rd মাসে হয়তো কিছু গ্রোথ আসবে। 4th মাসে তো এটা সেল করিয়ে দিবেন বা 5th মাসে সেল করলেন। হুম, কিন্তু অলমোস্ট গিয়ে সমান, সমান হবে। কিন্তু ওই গরুতে আপনি লাভ লাভ পাবেন না। পাচ্ছেন না। হুম, হ্যাঁ, হুম, এটা হলো আপনার যদি কোন গরুতে খুরা হয়, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বড় সমস্যা হলো খুরা আর হলো এলএসডি। হুম, 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 এই ২ টা রোগ মানে খুবই ভয়াবহ সমস্যা। কেউ যদি ধরেন কথার কথা যে ৫০ টা গরু পালে, তার ওই গরুতে যদি ১০ টা গরুতেও এফেক্টেড হয়, হুম, তাইলে কিন্তু তার এই ১০ টা গরুতে লাভ হবে না। হুম, ইভেন কোন গরু যদি মারা যায়, তাইলে তো ওইটা আরো বড় একটা ক্ষতির মধ্যে পড়ে গেল। আমি ধরে নিলাম মারা গেল না, কিন্তু সে ওই ১০ টা গরুতে খুরা বা এলএসডি হওয়ার পরে ওই গরুতে লাভ পাবে না। লাভ তাকে পাচ্ছেন। চিন্তা করতে হবে ওই ৪০ টার উপরে। ৪০ টা গরু নেই। ভাইয়া এখানে একটা জিনিস হলো যে গরু খামারে মানে নরমালি আসলে খামারিরা সবচেয়ে বড় কমন ভুল করেটা কি আসলে? যার কারণে অনেক খামারি আসলে গরু খামার থেকে লাভ বের করতে আনতে পারে না। একটা মানে এমন থাকে না যে আমি খামার দিচ্ছি বাট লস খাচ্ছি। সবাই তো শুধু লাভের গল্প শুনে। বাট অনেকে লস খেয়ে কিন্তু খামার বন্ধ করে দেয়। বিক্রি করে চলে যায় লস নিয়ে। আসলে এটার মূল কারণটা কি? এটার মূল কারণ হলো আপনার আসলে মানে স্টাডি করা। স্টাডি করতে হবে আগে যে আপনি গরু বাজার তো সবসময় একরকম থাকে না। হুম, আর বুঝারও ব্যাপার আছে। যে আপনি লোকের উপরে ছাইড়া দিলেন সব, কোন স্টাডি করলেন না নিজে। হুম, শুধু বেচার সময় ধরেন ঈদে এরকমও দেখা গেছে যে কুরবানি ঈদের জন্য গরু মানুষ লালন পালন করে যে কুরবানি ঈদে সে ২০ টা গরু লালন পালন করলো, সে ৫ টা গরু তার থাইকা গেল। হুম, হুম। ১৫ টা গরুতে সে যে লাভ করছে আর ৫ টা গরুতে বেচতে পারে নাই। সেগুলাতে লস দিয়ে ফিল আপ হয়ে ওই যায়। ৫ টা গরুতে অনেক লস হবে। তো হুম, অলমোস্ট ধরেন কি এরকমই হয় যে ঈদের আগে ধরেন যে গরুটার দাম ৳১,০০,০০০ ঈদের পরে কিন্তু ওই গরুর দাম হলো ৳৮০,০০০ ৳৮০,০০০ হয়ে যায়। হুম, তো এ এ এই ল এই লসটা হয়। ঈদের সময় গরু যদি কেউ না বিক্রি করে ১। আবার ধরেন টাইমিং এর একটা ব্যাপার-স্যাপার আছে। আপনি গরু বাংলাদেশের প্রেক্ষাপটে গরু কিন্তু ৪ মাস থাকে একটু দাম বেশি থাকে। হুম, হুম, ১২ হুম, মাসের মধ্যে। হুম, কোন ৪ মাস? আমরা রোজা শুরু হওয়ার ১৫ দিন আগে শবে বরাত শুরু হয়। হুম। এই শবে বরাতের সময় থেকে যে গরুর বাজারটা আপ হয় একদম কুরবানি ঈদ পর্যন্ত। আচ্ছা। মোটামুটি ৪ মাস গরুটা দাম ভালো। মানে ৳৫,000-১০,০০০ আপনি বেশি পাবেন। হুম, 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 কেউ যদি ধরেন ২ মাস আগেও গরু কিনে, ওই ৪ মাসের মধ্যে সে বিক্রি করে, শুধু টাইমিং এর কারণে সে ৳১০,০০০ গরু পিছু বেশি পাবে হইলো ওই যে ওই দাম বাইরা যাওয়ার কারণে। আর যদি ২ মাসে সে কিছু লালন-পালন করে আরেকটু মোটা-তাজা করতে পারে, হয়তো ৫-১০,০০০। ২-৩ মাস গরু পাইলেও ওই সময় যদি বেচে, মানে হুম, আর ধরেন আগে কিনলো, তাইলে কিন্তু সে বেশি পাবে। এখন দেখা গেছে যদি আবার ওই সময়টাতে কেউ গরু কিনে, ওই ৪ মাসের মধ্যে, তাই কিন্তু উচ্চ মূল্যে ৫-১০,০০০ বেশি দিয়ে কিনতে হবে। হুম, 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 এখন সে টাইম মতো বেচতে পারল না, কথার হুম, কথা। তাহলে ওই তাইলে লস তার আছে। ওই এমনি সে ৫-১০,০০০ বেশি দিয়ে কিনছে, আবার বেচতে পারল না, তাইলে তার ওইখানে লাভ বের করা কঠিন। হুম, আর খাবারের ব্যাপারটা তাকে মাথায় নিতে হবে যে হুম, আমি ধরেন আমরা ফিড যে আছে বাজারে, ফিটের কিন্তু এভারেজ মূল্য দেখবেন প্রায় ৳৫০ র আশেপাশে। হুম, হুম, ৳৫ কম বেশ। হুম, আর কেউ যদি দানাদার মিক্স করে খাওয়ায় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হুম, বসি, মানে প্রোটিনের পার্সেন্টেজটা আপনার আ স ষাঁড় গরুর বেলায় ১৫-১৬% প্রোটিন থাকতে হবে খাবারের মধ্যে। হুম, আর গাভীর বেলায় ১৮-২০% প্রোটিন হুম, হুম, যদি থাকে, আর অন্যান্য কয়েকটা উপাদান মিলায়া ধরেন ৫-৭ টা উপাদান মিলায়া যদি সে খাবারটা নিজে মিশায়া তৈরি করতে পারে, ওই খাবারে ৳৪০ র বেশি পড়বে না। হুম, হুম, তাইলে আপনি কি 20% কমে খাবারটা নিজে তৈরি করতে তৈরি পারলেন। করতে হুম, এবং ওইটা করতে গেলে দেখা গেছে মানে আপনি ৳৬০,০০০ খাবারে খরচ করলেন, 20% মানে কি? 20% মানে হলো যে ৳১২,০০০ ৳১২,০০০ সেভ। তো ওইগুলা অনেকে মানে চিন্তায় রাখে না। যে বলে মনে করে যে না আসলে আমি শেড করছি ভালো, গরু আছে, লোক আছে। কিন্তু ক্যালকুলেশনটা আমার ক্যালকুলেশনটা আপনার লোকে করে দিবে না। আপনাকে ক্যালকুলেশন আপনাকে করতে হবে এবং করে ওই লোক মারফত ওইটা বাস্তবায়ন করতে হবে। তাইলে আপনি লাভ পাবেন। আর যে ব্যবসার মধ্যে যত লাভ বেশি ওটাতে রিস্ক অনেক বেশি। আছে। রিস্ক কিরকম? ধরেন আমরা যারা খামারি আছে, তারা হুম, কিন্তু কম্পিটিশন করতে হয় ওই ২-৩ টা যে গরু পালে এলা তাদের বাড়িতে সাথে তাদের সাথে। এখন যে ২-৩ টা গরু পালে তার কিন্তু খরচ একেবারে নাই। একেবারেই নাই বললেই চলে। হুম, কারণ সে শুধু ওই শেষের মাসে আইসা ১ বস্তা ভুসি খাওয়ায়। হুম, ১ হুম, বস্তা ভুসির দাম হয়তো মনে করেন ৳১৮০০ বা ৳২,০০০। হুম, এটাই তার খরচ। এখন ওই লোকে ৬ মাস গরু পাললো, তার খরচ হলো ৳৩,০০০ একটা গরুর পিছনে। হুম, আর কায়িক শ্রম দিচ্ছে ওইটা সে হিসাব করবে না। বাজারে গিয়ে যখন সে
৳১.৫ লাখ বিক্রি করবে ধরেন। আর আপনার খরচ করলেন হইলো দেখা গেছে ৬ মাসে ৳৫০,০০০। হুম, আপনিও যদি তার সাথে কম্পিটিশন করতে হয় তাহলে কিন্তু আপনি ৳৪০,০০০ মানে ৩,০০০ আর হইলো ৫০,০০০ খরচ করলেন। তাহলে আপনি অনেক ব্যাকে থাকবেন। হুম। কিন্তু আপনাদের তো মানে কাস্টমার মার্কেটটা আলাদা। আপনারা তো হ্যাঁ, কাস্টমারকে এখন আলাদা করে ঐটাই তো যে এখন যেটা করতে হবে যে আপনি খামারি হইলে দিয়ে একটা কাস্টমার বেস তৈরি করতে হবে। তৈরি করতে হবে। আর অন্যান্য সময় যে আমরা মাংসের যে গরুগুলো আছে ওগুলো লালন পালন করতে হবে। ওইটারও একটা হিসাব আছে। ধরেন একটা কৃষক যখন গরু পালে সে গরুতে ওইভাবে খাবার সে দেয় না। সে ঘাস খাওয়ায়, তার বাড়িতে যে ফেন কুড়া হয় এটা খাওয়ায়। হুম, আপনি ওই গরুটা যদি আপনার খামারে এনে আপনি ২ মাস পালেন, হুম, আপনি যদি একটু ভালো রেশনিং করেন, ওটাতে কিন্তু ভালো একটা গ্রোথ আসবে। ২-৩ মাসেই। হুম। তখন আপনি হয়তো ধরেন ৩ মাসে খরচ করলেন ৩,২৪,০০০ আপনি কিন্তু ৩ মাসে ওইখান থেকে আপনি মিনিমাম ৮০ থেকে ১০০ কেজি ওয়েট গেইন পাবেন। তো অনেক ওইটা পাইলে বেশি। ওইটার দামও বাজারে ধরেন ওই মাংসের গরুর জন্য ৳৪০,০০০ হুম, ঈদের হয়তো ৳৫০,০০০ ৳৫০০ লাইভ ওয়েট ধরছি। আর মাংসে হইলে ৳৪০,০০০ মাংস হবে। তো ওইখানে আপনি ৳১০,০০০-১৫,০০০ লাভ পাবেন। হুম। আসলে এটা ক্যালকুলেশন এর ব্যাপার। আর আপনার মানে আপনি কিভাবে প্ল্যানটা সাজাবেন এটা একটা সেটার উপর ডিপেন্ড খামারিকে করে। বুঝতে হবে। বুঝার পরে সে যদি ওইভাবে আগায় আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা। মানে এক কথা হলো যে জেনে শুনে তারপরে একদম মানে সবকিছু বিবেচনা করে তারপর মাঠে আসা উচিত। রাইট। তা না হলে হ্যাঁ, আপনি মাঝখান দিয়ে বলতেছিলেন যে আসলে আ পু মানে খাবারের কিভাবে আসলে মেনুটা তৈরি করবে। আমার এখানে একটা জানার একটা আগ্রহ হলো যে কম খরচে আসলে পুষ্টিকর খাবার দিয়ে আসলে কিভাবে আসলে তৈরি করা উচিত? আ এটা তো আপনি ভালো জানার কথা। ওটা তো অবশ্যই মানে গুড় বেশি মানে গুড়ের দাম হইতে হবে আ আ গুড় কম মানে মিষ্টি হইতে হইব। মানে ব্যাপারটা এরকম হুম, হুম, আরকি। হুম, 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 অনেকটাই হ্যাঁ, এক্সাক্টলি। তো আমাদের গরুর খাবারের বেলায় প্রোটিন দিয়ে হিসাব করা হয়। মানে প্রোটিনের পার্সেন্টেজটা যদি আপনার ষাঁড়ের বেলায় ১৫-১৬ আর গাভীর বেলায় ১৮-২০। হুম, এখন এটা আপনি হিসাব করতে পারেন ইজিলি। যেমন গমের ভুসি আমরা বলি সবাই বলতে তো ভুসি বলতে গমের ভুসিটা আবার বুঝে। কিন্তু গমের ভুসিতে প্রোটিন হলো কম ধরেন ১১-১২% হুম, কিন্তু দাম অনেক বেশি। অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি গমের ভুসিটাকে খাবারের তালিকায় রাখবেন অল্প পরিমাণে হয়তো ১০-১৫%। হুম, আবার ভুট্টার গুঁড়া যেটা বলি আমরা ওটাতেও প্রোটিন কম। হুম, ওটা তো আপনার ৮-১০% হুম, বা এর কাছাকাছি। তো ওইটাও মোটামুটি মনে করেন আপনি যদি এটা কালেক্ট করতে পারেন নিজে স্টক করে তাহলে ৳৩০ র মধ্যে পড়বে। গমের ভুসির চেয়ে কম। হুম, মসুরির ভুসি এটাতে প্রোটিন ভালো আছে কিন্তু এটা গমের ভুসির চেয়ে কম দাম। হুম, তারপরে বেসিক্যালি আমরা সয়া মিল দিয়ে ওই প্রোটিনটা অ্যাডজাস্ট করি। হুম, সয়া মিলের দামটাও ধরেন ৳৬০ র আশেপাশে থাকে। হুম, তারপরে হলো কুড়া থাকে। আর এখন এই যে আইটেম তারপরে ডাবলির বসি, সোলার বসি, এই সব আইটেমগুলো যখন আপনি মিক্স করবেন, আপনাকে খাবারের রেটটা ৳৪০-৪২ র মধ্যে ফালানো যাবে। কিন্তু আপনাকে ওই খাবার স্টক করতে হবে আগে। মানে এটা কি মাসে ১ মাসে একটা গরুর পিছনে? আ না, ৳৪০-৪২ তাহলে কিসের না পিছনে? মানে পার কেজি আরকি। ও আচ্ছা, 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 পার আচ্ছা। কেজি হুম, পড়বে। ধরেন ওটা তো ওয়েট অনুযায়ী আমরা খাবার দেই। দেখা হুম, গেছে আ লাইভ ওয়েটের ১ থেকে ১.৫%। হুম, 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 শেষের মাসে হয়তো আপনার একটু বেশি দেয়, ১ম মাসে কম। হুম, ২য় মাসে একটু বেশি, ৩য়, ৪র্থ মাসে হাইয়েস্ট লেভেলের গ্রোথ আনার জন্যে সর্বোচ্চ ধরেন ১.৫-২% দেন ১ম মাসে হয়তো আমি ১% এর চেয়ে একটু কম রাখলাম। হুম, ২য় মাসে ১%, ৩য় মাসে ১.৫, ৪র্থ মাসে ১.৫-২ তাহলে এভারেজ করলে এটা ১.৫ এর কাছাকাছি চলে আসে। হুম, আর খাবারের মনে করেন বেলায় এখন প্রোটিন হিসাব কিভাবে করবেন? আপনি প্রোটিন হিসাব করবেন ওই বললাম মসুরি, মসুরিতে হলো ১৮-২০% হুম, প্রোটিন। আর সয়া মিলে আছে হইলো আপনার ৪০-৪৫% প্রোটিন। আপনি যদি দেখা গেছে যে গমের ভুসি, মসুরির ভুসি, আ ভুট্টার গুঁড়া, জি, বেসিক্যালি ভুট্টার গুঁড়া তো 30% গরুকে খাওয়ানো যায়। হুম, গমের ভুসি ধরেন 15% তাহলে ৪৫ হুম, আর অন্যান্য খাবার হলো ৫৫ এর মধ্যে ডাবলি, আ তারপর হলো আপনার আ এই মসুরি, খেসারি। তো ওই ডাল জাতীয় গুলার মধ্যে আপনি ১৮-২০% প্রোটিন। হুম, হুম, তো আমি যদি সয়া মিল বাদ দেই, আর কুড়ার মধ্যে হইলো আপনার ৩-৪% প্রোটিন। হুম, ওটা অনেক কম সবচেয়ে। হুম, হুম, তো এটা দিতে হয় কারণ ওইটা দেখা গেছে ওটার মধ্যে মনে করেন রাফেজ জাতীয় খাবার এটা। হুম, আ রাফেজ সরি এটা কনসেনট্রেটেড ফুড হইলেও এটার মধ্যে ভুসি আইটেম থাকে। অবশ্যই। তো এই খাবারগুলো দিলে আপনার প্রোটিন পার্সেন্টেজ হইলো ১২-১৩% হুম, বা ১২% ই ধরেন আপনি সয়াবিল ছাড়া। হুম, এখন আপনি যদি ওই খাবারে 10% সয়াবিল এড করেন, তাইলে আপনার প্রোটিনটা 15% এ চলে আসবে। হুম।
আপনি তাহলে ওইটা খাওয়াইতে পারবেন। মানে অবশ্যই। মোটামুটি। আর গাভীর বেলায় আপনাকে আরো ৫-১০% বেশি এড করতে হবে। হুম, তো ওইটা ১৮-১৯% হয়ে যাবে। আর বর্তমানে আসলে এই প্রোটিনের হিসাবটা তো আমরা আসলে কম করি। তো বিশ্বে অনেক উন্নত খাবার এখন বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে। হুম, কেউ যদি চোখ কান খোলা রাখে তাইলে দেখা যাবে যে আপনার যেমন Mitsubishi একটা কোম্পানি, জাপানি কোম্পানি। হুম, তারা কিছু খাবার বাংলাদেশে এ মানে ইম্পোর্ট করছে ভালো, ভালো মানের খাবার। দামটা অপেক্ষাকৃত কম। ধরেন হুম, হুম, প্রোটিনের পার্সেন্ট যেমন একটা বুলস প্রোটিন আছে তাদের ৫৫% প্রোটিন। দামটা ধরেন ওই ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। হুম, আবার মিটপুর আছে তাদের। ওইটার দামটাও ধরেন আপনার ৳৪৫ র মধ্যে কিন্তু ওইটাও ৪০% প্রোটিন। হুম, ওইটা আবার আপনি ইউজ করতে পারবেন 25 বা 30%। ওইটা ইউজ করে আপনি যদি অন্যান্য যেগুলা কম প্রোটিনের খাবার, কুড়া, ভুট্টার গুঁড়া মিক্স করে আপনি প্রোটিন পার্সেন্টেজ ১৫ থেকে ২০ এর মধ্যে রেখে গরুকে খাওয়াইতে পারেন, তাইলে ওই খাবারটা ৳৪০ র নিচেই পড়বে। হুম, এবং আপনার যেমন আপনার ওই খাবারগুলা বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে ব্রাজিল থেকে হয়, আ অস্ট্রেলিয়া থেকে হয়, কানাডা থেকে হয় এবং ওইটা অপেক্ষাকৃত তাদের একটা মিষ্টি গমের ভুসি আছে। ওইটাও আপনার ভালো মানে কোয়ালিটি 20% প্রোটিন। আমাদের লোকাল যে গমের ভুসি আছে যেটা আমরা লোকাল মিলে হয়, এর চেয়ে এটা কোয়ালিটি ভালো। এখন খামারিদের এটা বুঝতে হবে যে আসলে আমি কোন খাবারটা দাম সাশ্রয় হবে এবং আমি প্রোটিনের পার্সেন্টেজ বেশি পাবো এবং হুম, কোয়ালিটি যেন মেইনটেইন হয়। মেইনটেইন হয় অবশ্যই। ওইরকম খাবার তো আমাদের খুঁজে, খুঁজে বের করতে হবে। বাংলাদেশে তো ধরেন আগে এই যে Mitsubishi র মতো কোম্পানি বাংলাদেশে টার্গেট করে তারা যে বিজনেস করতেছে, এখানে পটেনশিয়ালিটি আছে। হুম, এর জন্য তারা কিন্তু অনেক বড় রেঞ্জের বাংলাদেশে টার্গেট করে এই খাবার ইম্পোর্ট করছে। কানাডা থেকে, ব্রাজিল থেকে, অস্ট্রেলিয়া থেকে। তার মানে হইলো যে এখানে আপনি যদি চোখ কান খোলা রেখে খাবারের মানটা ভালো রেখে আপনি গরু লালন-পালন করতে পারেন, তাইলে আলহামদুলিল্লাহ লাভ আছে। হুম, অবশ্যই। ভাইয়া আমি শুনতেছিলাম যে আসলে তাহলে মানে মোটামুটি যদি আমরা চোখ কান খোলা রেখে ভালো মতো এনালাইসিস করে জি। আপনার হলো যে খাবারটা বা পুষ্টিকর খাবার কোনগুলাতে থাকে এগুলো একটু যদি ভালো জেনে তাহলে মোটামুটি খরচটা বাঁচানো যায়। এরকম তো জি, বিষয়টা। ওইটা অবশ্যই লক্ষ্য করতে হবে। একটা গরুর খাবারে হইলো একটা গরু ধরেন আ দৈনিক যে খাবার খায়, যে টাকার খাবার খায়, ৫ জন লোক ওই খাবার বা খাইতে পারে হিসাবে। আচ্ছা, আচ্ছা। এখন আপনি কথার কথা ৫০ টা গরু পাললেন, হুম, আপনি খেয়াল করলেন না খাবারের দিকে, হুম। তাইলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। অবশ্যই, অবশ্যই, কারণ ওইখানে মানে খাবারের মানটাও বাড়াইতে হবে, দামটাও কমাইতে হবে। অবশ্যই। ভাইয়া আপনার প্রগতি এগ্রোতে এমন হইছিল যে কোন বছর অনেক বেশি লস খেয়েছেন আপনারা বা ম্যানেজমেন্টের অভাবে এরকম কি কোন বছর পার করছেন কিনা? যেহেতু এই লাইনে ১০ বছর ধরে আছেন আপনি। এরকম হইছে ধরেন ২০২০ সালেই ১ম বছরেই মানে আমি যখন চাকরি এই বছর যাই, ওই বছরই আমার ১০ টা গরু মারা গেছে। কি মানে কারণে আসলে? এটা মারা গেছে হলো আপনার এই আ খুরা হইছিল আমার খামারে ওই বছর। হুম, মানে মহামারীর মতো। এবং ছোট বাছুর ছিল হলো আমার প্রায় ৭ টা। হুম, ৭ টা বাছুরই মানে মারা গেছে। কারণ হুম, হলো খুরা যদি ছোট বাছুরে হয়, তাহলে ওই বাছুরকে বাঁচানো খুবই ডিফিকাল্ট। এটার মৃত্যু রেট অনেক বেশি। হুম, আর বড় গরু মারা গেছে ৩ টা। তো ওইটা একটা বড় ধাক্কা যে আসলে তারপরে অ্যা আ খুরার বেলায় যেটা আমরা করি আরকি ভ্যাকসিনেশনটা ডাবল মানে বুস্টার ডোজ করি। হুম। আসলে খুরার বেলায় অনেক সতর্ক থাকতে হবে খামারিদের। আর শুধু খামারিদের না, এখন আসলে খুরা রোগটা এবং এলএসডি হয়েছিল আমার খামারে। এলএসডিতে ১ বছর ২ টা গরু মারা গেছে। মারা গেছে। তো এলএসডি এবং খুরা এটা গভর্নমেন্টেরও এখানে মানে দৃষ্টি দেওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার খুরা এবং এলএসডি হলো গরুর সবচেয়ে বড় ২ টা রোগ। হুম, তো গভর্নমেন্ট কিভাবে এটা টেক কেয়ার করতে পারে? এ ধরেন আমরা প্রতি উপজেলাতে তো হাসপাতাল আছে হুম। এবং একেক উপজেলাতে যে হাসপাতালে যে গরু আছে তাদের কাছে এটার ইনফরমেশন থাকা উচিত যে আমার উপজেলায় কতগুলা গরু আছে গরু আছে এবং অবশ্যই। প্রপার ভাবে ওই ডোজটা করা উচিত। এটা হুম, গভর্নমেন্ট যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেয় তাহলে আপনি মানে আ ধরে নিতে পারেন যে বাংলাদেশে 10% প্রোডাকশন বাইরা যাবে। শুধু খুরা আর এলএসডি যদি মানে আমরা প্রতিরোধ কমায় করতে নিয়ে আসতে পারবেন। পারি, প্রতিরোধ হুম, করতে পারি। 10% প্রোডাকশন বাড়া মানে অনেক বড় ব্যাপার-স্যাপার। অনেক বড়। যেখানে প্রতি বছর আমাদের মাংস উৎপাদন হয় হলো ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের। 10% মানে কি $১ বিলিয়ন যোগ হইল। $১ যোগ হয়েছে। তো ওইটা গভর্নমেন্টের এই মানে কড়া দৃষ্টি দেওয়া উচিত।
এটা আরো ভালো করে করতে পারি এরকম ধরেন বাংলাদেশে ২,৮০,০০,০০০ থেকে ৩,০০,০০,০০০ গরু মহিষ আছে। হুম, হুম। গভর্নমেন্টের কিন্তু একটা ডাটাবেস থাকা উচিত। যে আমাদের কোন উপজেলাতে কতগুলা গরু গরু আছে আছে। এবং ওইটা প্রপার ভাবে ভ্যাকসিনেশন হচ্ছে কিনা। এটা করতে গেলে এগুলো খুব বেশি একটা মানে যে তা গভর্নমেন্টের খরচ করতে হবে ব্যাপারটা হুম, ওরকম হুম, না। হুম, হুম, শুধু একটা ইনিশিয়েটিভ মানে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে যে আমার হুম, একটা ডাটাবেস থাকবে সেন্ট্রালি হুম। এবং কোন উপজেলা থেকে যদি কেউ মানে দায়িত্ব অবহেলা করে সেন্টার সেন্ট্রালি এটা প্রতিরোধ মানে করবে। প্রতিরোধ করতে পারবে যে না হুম, এটা তো হয় নাই। হুম। কারণ ডেটা থাকা মানে কি আপনি ৩,০০,০০,০০০ খুব বেশি না। যে অবশ্যই। হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, হ্যাঁ। ৩,০০,০০,০০০ গরু মহিষ এটা ডাটা থাকবে যে কোন গরুর কখন ভ্যাকসিনেশন হইছে, কখন হয় নাই এবং কোন উপজেলাতে কি সমস্যা এটাও কিন্তু ওই ডাটাবেসে আপনি উঠায় নিয়ে আসতে হুম, পারবেন। হুম, হুম, হুম। এতে করলে আপনার মিনিমাম আপনার প্রোডাকশন ১৫-২০% বাইরা যাবে। হুম, মানে আমার যে অবশ্যই। স্টাডি আরকি। এটা অনেক কারণ আছে। আপনার যখন ডাটাবেস থাকবে তখন আপনি কেউ চাইলেই এই যেমন অনেক সময় গাভী গরুও স্লটারিং এ চইলা যায়। হুম, ওইটা মানে যাবে না যে এই মানে এটা বলে দেওয়া আরকি যে না কোন গরুটা স্লটারিং এ যাবে আর কোনটা যাবে না। যদি কিছুও ধরেন গাভী বাঁচে আমাদের প্রতি বছর, হুম, ওইটা থেকে কিন্তু আমার প্রোডাকশন হবে। কিন্তু এমনি অনেক দেখা যায় যে কৃষক তো টাকা দরকার হইলেও সে কিন্তু গাভী গরু বিক্রি করে দিচ্ছে। হুম, ওইটা হুম, আবার অনেক সময় স্লটার এ চলে যাচ্ছে। তো এগুলা টেক কেয়ার করার কথা কিন্তু গভর্নমেন্টের। হুম। যে এটা তো একটা সম্পদ, প্রাণী সম্পদ। অবশ্যই। গভর্নমেন্ট যদি চিন্তা করে যে আমি এটার আ $১-২ বিলিয়ন বছর বাড়াবো প্রোডাকশন, হুম, তাহলে সম্ভব। খুব কম খরচেই সম্ভব। শুধু তার নীতি সহায়তা দিতে হবে এবং একটু টেক কেয়ার করতে হবে। হয়তো খরচ হবে বছরে ধরেন কথার কথা ৳১,০০০,০০,০০,০০০ কিন্তু আপনি তো $২ বিলিয়ন মানে কি ৳২৫,০০০,০০,০০০। তো এ এ ওইভাবে চিন্তা করতে হবে। তারপরে ধরেন আ বা বা গরুর যে ভ্যাকসিনেশন এবং খাদ্য ব্যবস্থাপনা, হুম, এখানেও গভর্নমেন্ট রোল প্লে করতে পারে। গভর্নমেন্টের উচিত হলো বিশ্বের কোন দেশে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার আছে এবং ওগুলি সহজলভ্য করা বাংলাদেশের খামারিদের জন্যে বা কৃষকদের জন্যে। তো এই কাজটা করলে দেখা গেছে এখানেও ইজিলি ৫-১০% আপনি প্রোডাকশন বাড়াইতে পারবেন। তো আবার ধরেন ভ্যাকসিনেশন করে গরুর যদি আপনার ওই প্রপার গাইডলাইন দিলে ওইখানেও আপনার ৫-১০% তাইলে আল্টিমেটলি কিন্তু ১৫-২০% আপনার প্রোডাকশন বাড়বে যদি আপনি বাড়বে অবশ্যই। এইভাবে ব্যবস্থা নেন। ভাইয়া তাহলে একটা জিনিস আপনার কথা দিয়ে বোঝা গেল যে গরুকে আসলে সঠিক সময়ে ভ্যাকসিন না দেওয়ার কারণে অনেক গরু মারা যাচ্ছে। মানে অনেক গরুতে লস হচ্ছে। তার মানে আপনি শুধু দায়ভারটা দিচ্ছেন সরকারের। কিন্তু এটা তো খামারিদের নিজেদেরও একটা বড় দায়ভার যে তাদের আসলে নিজেরা আসলে না জানার কারণে এটা সবচেয়ে বেশি হচ্ছে না বিষয়টা? এটা খামারিদের একটা দায়ভার আছে। কিন্তু আপনাকে একটা বলি, ধরেন আপনার খামারে ২০ টা গরু আছে। হুম, আপনাকে বাজার থেকে আরো ধরেন ১০ টা গরু কিনতে হবে। হুম। তো বাজার থেকে আপনি ১০ টা গরু যে কিনলেন, কবে ওইখানে ভ্যাকসিন দেখা গেছে দিচ্ছে? ভ্যাকসিনেশন নাই। হ্যাঁ, এক্সাক্টলি। আপনি খামারে যখন আনলেন, তখন দেখা গেছে ওইখান থেকে আপনি ভ্যাকসিন দেওয়া সবই ঠিক আছে। কিন্তু কোন ভ্যাকসিনের কিন্তু আপনার accuracy not more than 80% হুম, হুম, হুম। হ্যাঁ, মেইনলি গরুর ভ্যাকসিন আসলে না দেওয়ার কারণে কমন কি ক্ষতি হতে পারে? একদম কমন যে আমি ভ্যাকসিনটা দিচ্ছি না সঠিক সময়ে বা ভ্যাকসিন দেওয়াতে আসলে ভুলে যাচ্ছি, তখন গরুগুলো আমার কি ক্ষতি হতে পারে? বর্তমানে কমন ক্ষতির মধ্যে আপনার খুরা রোগ, হুম, তারপর হলো আপনার LSD অ্যালার্জি। আর অ্যানথ্রাক্স হুম, যেটা বলি আমরা গলা ফোলা। হুম, এই রোগগুলা কমন। তবে এর মধ্যে আপনার খুরার LSD হলো এখন প্রধান। হুম, 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 অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব অনেক কম, মানে কমে গেছে। গলা ফোলার প্রাদুর্ভাব কম। এটা হয়তো মেইনটেইন হচ্ছে। কারণ ওই টিকাগুলা ৬ মাসে ১ বার দিলেই হয়। বা ১ বছরে অ্যানথ্রাক্সের টিকা ১ বছরে ১ বার দিলে হয়। কিন্তু খুরা আর হলো আপনার এলএসডি এই ২ টাই মহামারী আকারে মানে খামারিদের মানে হয় আরকি অনেক সময়। যদিও আপনি দেখা গেছে একটা খামারে ২ টা গরু এফেক্টেড হলো পরে আস্তে এটা অনেক বড় আকারে দেখা দেয়। তো এই ২ টা রোগ চাইলে ধরেন অনেক কমায় নিয়ে আসা যায়। মানে আপনি ওই যে বললাম যেটা আপনার গভর্নমেন্টের উচিত একটা ডাটাবেস তৈরি করা। হুম, হুম, আমাদের ২,৮০,০০,০০০ থেকে ৩,০০,০০,০০০ গরু মহিষ আছে। এটার একটা ডাটা থাকবে সেন্ট্রালি যে আমার কোন উপজেলাতে, কোন ইউনিয়নে কতগুলা গরু আছে এবং ওইখানে বিশেষ করে এই ২ টা বা যে টিকাগুলা হয় এগুলা প্রপার ভাবে হচ্ছে কিনা হুম। ভ্যাকসিনেশন। এটা যদি হয় তাইলে তো আপনার বললাম যে 10% প্রোডাকশন বাইরা যাবে। আচ্ছা। ভাইয়া অনেক খামারি আসলে ভ্যাকসিন দিতে ভয় পায়। এটার কারণ কি আসলে? আমি ভ্যাকসিন হ্যাঁ, অনেক খামারিকে আমি দিতে শুনছি তো যে ভয় পাওয়ার কথা না। কারণ ভয় যদি পায় তাইলে হয়তো সে মানে
ওরকম স্টাডি নাই তার যে আচ্ছা, আসলে আচ্ছা। ভ্যাকসিন না দিলে কি হবে? কি হুম, হইতে হুম, পারে? হুম, তো কারণ এটা যদি সে একবার এফেক্টেড হয় তাইলে হয়তো বুঝবে। কারণ ভ্যাকসিন আ আমি যেই বছর আমার ১০ টা গরু মারা যায়, হুম, হুম, ওইটা আমি পরে চি দে ইয়া করছি যে আমি আইডেন্টিফাই করতে পারছি আমি বুস্টার ডোজ করি নাই। হুম, 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 একটাই ডোজ দিয়েছিলাম। তো একটা ডোজ দিলে যেটা হয় অনেক সময় ধরেন আমরা যে ভ্যাকসিন গুলো ইউজ করি এটার সঠিক টেম্পারেচার এবং সঠিক গাইডলাইন ফলো করা হয় না। হুম, 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 যে আপনি ফ্রিজ থেকে এটা বের করার পরে কত টাইমের মধ্যে দিতে হবে হুম, এবং কি পরিমাণে দিতে হবে। হুম, আর সবগুলা ভ্যাকসিনের তো accuracy 100% না। 100% এক্সাক্টলি। কোনটা ৭০, ৭৫, ৮০ এরকম। তো একবার দেওয়ার পরে যেটা হয় আপনি যদি কথার কথা আপনার খামারে ১০০ গরু আছে। accuracy 80% মানে কি? এখানে 80% গরু হয়তো সেফ থাকবে। আর হুম, 20% যে আপনার accuracy কম, যেকোনো মুহূর্তে ওই 20% এফেক্টেড হইতে পারে। এক্সাক্টলি। ভাইয়া আপনার হলো যে ১ম এ আপনি বলতেছিলেন যে গরুর আপনি যখন ফার্ম দিছিলেন ১ম বার একটু লস খেয়ে গেছিলেন ২০২০ সালের দিকে। ২০২০ সালের দিকে। তো এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা করে খামারিরা সেটা হলো যে যারা আসলে বাছুর নিয়ে শুরু করে তারা ভালো বাছুর আসলে চিনতে পারে না যে গরু যখন বাছুর যখন কিনতে যায়, ভালো বাছুর চিনার কিছু উপায় বলেন? যার কারণে যারা আসলে খামার দিতে চায় তারা উপকৃত হবে আসলে? আসলে ভালো বাছুর বলতে আপনি যদি গাভীর কথা চিন্তা করেন, হুম, তাহলে ওই ভালো বাছুর মনে করেন যে একটা খামারি যে আগে দিচ্ছে খামার, হুম। ওরকম একটা খামারি পরামর্শ নেওয়া উচিত। পরামর্শ নেওয়া উচিত। হুম, অবশ্যই মনে করেন যদি সে দুধের চিন্তা করে, হুম, তাইলে হলিস্টাইন ফ্রিজিয়ান গরু তার লালন পালন করতে হবে। হুম, সেক্ষেত্রে চেনা জানা কোনো খামারির কাছ থেকে অথবা সে যারা খামার করে একটু সাফল্য পাইছে, ওরকম লোক সাথে নিয়ে কিনা উচিত। হুম, 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 তো ওই গরুগুলা যদি সে পছন্দ করে, তাইলে হয়তো সে যখন গাভী হবে ওইটাতে ভালো দুধ পাবে। হুম, আর যদি ষাঁড় বাছুর হয়, হুম, ওইটাও দেখা গেছে যে ১ম বছর মানে তাকে অবশ্যই সহায়তা নিতে হবে। এমনে হুম, যতই সে YouTube দেখুক বা ভিডিও দেখুক, দেখার চেয়ে একটা লোক যে আ ওই আ খামার অথবা গরু নিয়ে কাজ করে, হুম, ঐরকম লোক মানে কাছের জানাশোনা লোক হইতে হবে। আবার কোন ব্যাপারী না। কারণ ব্যাপারীরা তো সবই ভালো বলবে, এটা তো হুম, হুম, স্বাভাবিক। হুম, হুম, হুম। তো ঐরকম লোক হইলে সে হয়তো ভালো গাইডলাইন পাবে। আ অনেকে দালালের চক্রে পড়ে যায়। হ্যাঁ, দালালের এই মানে গরুর বাজারে বা গরুর বিজনেসে দালাল তো আছে, অনেক আছে। হুম, তো এখন আসলে ওইটা আপনার যত এক্সপেরিয়েন্স গ্যাদার করবে, অত সে মানে নিজেকে বাঁচায়া চলতে পারবে। আচ্ছা। আর কথায় মানে এত ইয়া করা যাবে না। আসলে মানে আ বিশ্বাস করা যাবে না যে, না এটা এত ভালো হবে। কিন্তু আসলে যারা বুঝে, ওরকম লোকের পরামর্শ নেওয়া বা ওরকম লোক সাথে নিয়ে গরু কেনা উচিত। আচ্ছা। হ্যাঁ, মানে আমরা আসলে খামার আসলে আপনি ১ম এই বলতেছিলেন যে কেউ ২-৪ টা গরু নিয়ে শুরু করে, আবার কেউ বড় পরিসরে শুরু করে। তো আসলে যারা ছোট খামারি আছে আর যারা আসলে বড় খামারি আছে, তাদের মধ্যে আসলে কমন কি পার্থক্য থাকে? বা আপনার হলো যে কারা আসলে বেশি লাভবান হওয়ার একটা সুযোগ থাকে? বা আমি যখন খামার দিব আমি একটা বড় পরিসরে আপনি ১ম এ বলছিলেন যে বড় পরিসরে শুরু করা উচিত। ১০-১২ টা গরু নিয়ে শুরু করা উচিত যাতে একজন আপনার কাজ করতে পারে। হ্যাঁ। একটা ওভারঅল আসলে ছোট এবং বড় খামারির মধ্যে আসলে পার্থক্যটা কই আ থাকে? ১০-২০ টা এটা হলো আমরা মাঝারি বলি আচ্ছা, আচ্ছা, ধরেন। আচ্ছা, আচ্ছা। আর বড় হইলে হয়তো ধরেন ৫০ প্লাস ৫০ প্লাস বা গরু। ওরকম। শুরুতেই বা একদম। হ্যাঁ, শুরুতেই বা রাইট, রাইট। শুরুতে বলতে আসলে গরু পালা আগে কিছু গরু না পাললে বা তার যদি ইয়া না থাকে এই লাইনে তার মানে আ অভ্যাস না থাকে গরু পালার, হুম, হুম, হুম। তাইলে বড় শুরু করাটাও ডিফিকাল্ট। আচ্ছা। আগে অবশ্যই আপনার আ ২-৪ টা অথবা ১০ টা ২০ টা পালে আস্তে, আস্তে বড় করাটাই বেটার। হুম, হুম, হুম। আর গরু যারা ২-৪ টা লালন পালন করে তাদের তো বলা তাদের রিস্ক অনেক কম। হুম, হুম, যখনই আপনি মাঝারি খামারিদের রিস্ক কম, একটু বড় হইলে তাদের রিস্ক ফ্যাক্টর বেশি। হুম, কারণ আপনি ৫০ টা বা ১০০ গরু যদি লালন পালন করেন বা আরো বড় খামারিও আছে, তো তাদের একটা বাজার থাকতে হবে হুম, ঈদে। এই বাজারটা কিন্তু আসলে একবারেই তৈরি হয় না। আমি আমার জানা মতে অনেক বড় খামারি আমি দেখছি যে আপনি অনেক গরু তারা ২০০, ৫০০, ১০০০ ইভেন ২০০০ গরু লালন পালন করছে। কিন্তু বিক্রির সময় অনেকে অনেক মানে স্ট্রাগল করতে হইছে তাদের। ইভেন দো অনেকে বিক্রি করতে পারে নাই। ২য় বছর বিক্রি করছে। হয়তো তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক ভালো। হুম, তারা সাস্টেইন করছে। এটা যদি ধরেন কোন মাঝারি খামারি বা ছোট খামারি এই সমস্যায় পড়ে, তারা কিন্তু সাস্টেইন করতে পারবে না। হুম। এটা আমাদের লাস্ট একজন গেস্ট আসছিল সাগর ভাই আসলে আলান এগ্রো থেকে। উনি সেম কথাই বলছিল যে আসলে গরুর মার্কেটে আসার আগে আপনার হলো যে মানে বিক্রির জন্য মার্কেটটা তৈরি করা উচিত। তারপরে গরুর মার্কেটে আসা জি। উচিত। তা এবং বিক্রির মার্কেটটা কিন্তু আপনি চাইলেই রাতারাতি মানে ১ বছরে বা ৬ মাসে তৈরি করতে পারবেন তৈরি না। করতে এখন হুম, অবশ্য মিডিয়ার যুগ চাইলে অনেক কিছু হয়।
কিন্তু তারপরেও একটা বেস থাকতে হবে আস্তে, আস্তে, হুম, আস্তে, হুম, আস্তে যে হুম। আমি এই বিজনেসটা স স প্রত্যেকটা বিজনেসেরই আসলে একটা সময় লাগার বিষয় আছে। লাগে আপনি এবং সুবিধা-অসুবিধা পরে ধরা পড়ে আরকি। আমি শুরু করার আগে আপনি অসুবিধা বুঝবেন না। হুম, শুরু করার আগে শুধু সুবিধাই দেখা যায়। বুইঝা সুবিধা টার্গেট করে কিন্তু বিজনেস মানুষের নামে বা করে। অসুবিধার আসে পরে। হ্যাঁ, যেমন আপনি তো নিজে বললেন যে আসলে আপনাদের প্রগতি এগ্রোতে মোটামুটি একটা মার্কেট বেস আছে যে জি, যারা আসলে আপনার রেগুলার বেসিস আপনার থেকে গরু জি। কিনতেছেন, এটা ধরেন করতেছেন। আমি ঢাকাতে ২০২০ সালের পর থেকে ৫-৬ বছর ৬ বছর যাবৎ মার্কেটটা বেসটা তৈরি তৈরি হয়েছে। হইছে টাকা হুম, যে আমার কুরবানি এবং আমার কাছ থেকে অনেকে মাংসের গরুও নেয়। হুম, 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 ওইটা মাংসের রেট মনে করেন তো কুরবানির সাথে মিলবে না। আমি ওই রেটেই ওইটা আমি সেল করি। যেমন আমি ধরেন একসময় জিনজিয়ান রেস্টুরেন্টে আমার কাছ থেকে গরু নিত, মানে হুম, মাংস হুম, নিত। চালডাল.com হুম, 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 তারা নিত। আ এখন আমি নিজেই ধরেন আমার আ আমার খামারটা যে এলাকায় ডেমরা, ওই আমার চতুর্পাশে অথবা আমার যেখানে আমার বনশ্রী, আফতাবনগর ওই জোন থেকে লোকজন তাদের অকেশনালি তারা আমার কাছ থেকে পুরা গরুটাই নিয়ে নেয়। আমি ওইভাবে গরু সেল হোলসেল আছে হয়ে আরকি। গেছে। এটা কুরবানি ছাড়া। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনি ছাগল নিয়ে করেন নাই। তারপরে আমি আপনার থেকে জানতে চাইবো যে গরু নিয়ে আসলে শুরু করার উদ্দেশ্য কি ছিল? গরুর মার্কেটে মানে ছাগলের চাইতে কি গরুর বিজনেসটা কি ভালো নাকি? মানে লাভবান কোন আসলে কোনটাতে কোন খামারে মেইনলি? আ ছাগলের ব্যাপারটা হইলো দেখা গেছে যে আসলে আ অর্থনৈতিকভাবে চিন্তা করলে গরুর বাজারটা অনেক বড়। হুম। আপনি গরুর মাংসের বাজার বাংলাদেশে হলো আপনার আ প্রায় $৮ থেকে $10 বিলিয়ন ডলার। শুধু মাংসের বিশাল। বাজার। হুম, আর ছাগলের বেলায় অনেক কম হবে তো অবশ্যই। হুম। তো আপনি যদি কোন সময় জীবনে কোন টার্গেট করতে গেলে সবসময় বড় টার্গেটই করা বড়টাই উচিত। পাওয়া যায়। তারপরে সাকসেস হইলো নির্ভর করবে আপনার হুম, ভাগ্যের উপরে বা মার্কেট আপনার যেটা কাজের বড় উপরে। সেটাতে আসলে হ্যাঁ, ঢুকা মার্কেট উচিত। যেটা বড়, আপনাকে টার্গেট রাখতে হবে বড়। হুম, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ। কারণ চেষ্টা করলে হয়তো ইনশাআল্লাহ সাফল্য আসতেও পারে। হুম, তো সেই ক্ষেত্রে ধরেন আমি গরু নিয়ে শুরু করছি। যেমন ধরেন একসময় আমি ৪ টা দিয়ে শুরু করার পরে ২০ টা, ৪০ টা, ৫০, ১০০ এখন ১৫০ গরুর মতো লালন হুম, পালন করি। মানে ঈদের আগে এরকম গরু থাকে। আর অন এন এভারেজ বছরে ১০০ র মতো থাকে। ভবিষ্যতে টার্গেট আছে যে না ইনশাআল্লাহ আমি যেন ১০০০ গরু নিয়ে কাজ করতে পারি। হুম, ইনশাআল্লাহ। তো এটা টার্গেট। দেখা যাক ইনশাআল্লাহ এখন নেক্সট ৫ বছরে আসলে কতদূর যাওয়া যায়। পাওয়া যায় ইনশাআল্লাহ। এবং ধরেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আ বা আমি যখন শুরু করি ২০১৬ সালের দিকে ৳৫০,০০০ তে গরু পাওয়া যেত। হুম, আমি যে গরু ওই সময় ৳৫০,০০০ কিনছি এখন ওই গরু কিনতে আপনার ৳১.৫ লাখ। মানে হুম, কেনার সময়ই। অবশ্যই। আর এখন তো আপনার ৳২ লাখ, ৳২.৫ লাখ, ৳৩ লাখ টাকার গরু এভেইলেবল। স্বাভাবিক। এখন তো সব কি আপনাদের খাওয়ার খরচও বাড়তেছে গরুর পিছনে। জি, সবকিছু সবই মানে কিছু আর অর্থনীতির সাথে এটা খুব প্রতি বছরই আপনার মুদ্রাস্ফীতির সাথে গরুর দাম বাড়বেই। কারণ এখানে খাবার রিলেটেড, তারপরে আপনার কনজাম্পশন বাড়তেছে আমাদের। মানে প্রতি বছরই মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়বে, তার প্রোটিন গ্রহণের ক্ষমতা তত বাড়বে। বাড়বে প্রপোর্শনালি মানুষ বেশি প্রোটিন পায় তো গরু থেকেই। গরু থেকে। তো ওইটার চাহিদাটাও বাড়বে। আমাদের লাস্ট গেস্ট আসছিল আপনার হলো যে লাস্ট গেস্টের আগে আসছিল আপনার হলো যে ভাই আ সোহাইল ভাই। সোহাইল ভাই বলতেছিল যে বাংলাদেশে গরুর মার্কেট সাস্টেইন করবে না ভবিষ্যতে। আপনার হলো যে ছাগলের মার্কেটটা সবচেয়ে ভালো সাস্টেইন করবে এবং ছাগলের মার্কেটে সবচেয়ে বেশি লাভ। আপনার কাছে কি তাই মনে হয় কিনা আসলে গরুর মার্কেটের চাইতে ছাগলের আ মার্কেটে সবচেয়ে বেশি লাভ? লাভের ব্যাপারটা আসলে ইনভেস্টের সাথে যে আপনি কত টাকা ইনভেস্ট করলেন, কিরকম লাভ করলেন। হুম, কিন্তু গরুর বেলায় এটা বলতে পারি যে গরুর মার্কেট সাস্টেইন করবে এবং এটা অনেক বড় হবে। এটা অনেক বড় হবে। আর যদি ধরেন আরো আমরা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে যে এটাকে আমরা এক্সপোর্ট এর কাতারে নিয়ে যেতে পারবো। হুম, 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 যারা খামারি আছে এবং গভর্নমেন্ট যদি ওইভাবে চিন্তা করে যে না হুম, হুম, আমার এখান থেকে রেভিনিউ আর্ন করতে হবে ফরেন রেমিটেন্স, হুম, হুম, তাইলে হুম। এটাও সম্ভব গরুর মাংস দিয়ে। উনি একটা ভালো যুক্তি দেখাইছে আপনার হলো যে আ ছাগলের মার্কেটটা কেন আসলে সাস্টেইন করবে আর গরুর মার্কেট কেন সাস্টেইন করবে না? আমি একটু আসি কারণ হ্যাঁ, এটা আসলে কথা বলা দরকার। কারণ উনি বলেই গেছে একটা হুম। জিনিস আমি আপনার থেকে এটা চাচ্ছি। উনি বলছে যে যেটা হলো যে আপনার হলো যে ছাগল মার্কেট যে কেউ আসলে আসতে পারে অল্প টাকা বা অল্প পুঁজি নিয়ে। যার কারণে আপনার হলো যে মার্কেটটাতে যখন অনেক বেশি মানুষ আসবে ভবিষ্যতে এটা থেকে ভালো কিছু বের করে আনা পসিবল এবং উনি আরেকটা উদাহরণ দিচ্ছে আমাদের ইসলামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে, দিন শেষে সবাই আসলে ছাগলের বিজনেসটাতেই আসবে। তো উনার যুক্তি। এখন আপনার কাছে কি তাই মনে হয় কিনা যে আসলে ইসলাম নো কি বলে আমাদের গরু নিয়ে? আ ব্যাপারটা হলো বিজনেস বাড়তে পারে। বাড়বে। হুম, এটা হুম, সমস্যা নাই। ছাগলের বিজনেস বাড়বে, বড় হবে। কিন্তু এটা গরুর কাতারে যেতে পারবে না কোন বা ভাবেই। টাইমেই। কারণ আপনার গরুর মানে বাংলাদেশের মানুষের গরুর মাংস মানে তাদের এত মানে এটার প্রতি মানে আগ্রহ আসক্ত এবং আগ্রহ যেটা সবকিছুরই আপনি মূল্য। হয়তো হুম, মানে কোন একটা অনুষ্ঠানে এরকম আমি দেখছি
যে গরুর মাংসের বাটির জন্য মনে হয় গন্ডগোল লেগে যায়। মানে হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, অবস্থা। এক্সাক্টলি। কারণ তারা মানে আমার ফ্রেন্ড আছে এরকম। সে যদি মনে করে একটু কম মানে হয়, এই অনুষ্ঠানের মধ্যে সে মানে রাইগা যায় ঝামেলা এরকম করে একটা দেয়, অবস্থা। হ্যাঁ। মানে গরুর মাংসের প্রতি অনেকের মানে ইয়া আসক্তি অনেক বেশি। অনেক যেটা আমি ছাগলের মাংসের অত দেখি না। তার মানে আপনি চিন্তা করতে পারেন যে ১৮ কোটি দেশের লোক হুম, আমাদের টোটাল। তো এর মধ্যে গরুর মাংস পছন্দ করে না এরকম খুব কম লোকই খুবই আছে। কম মানুষ আছে। কিন্তু ছাগলের মাংস যে খুব বেশি পছন্দ করে এমনও মানে না। দেখা যাচ্ছে ওটা এভেইলেবল না তো আর ছাগল অত ঐরকম খাওয়াও যায় না। হ্যাঁ, দেখা গেছে হ্যাঁ, হ্যাঁ, যে খুব আ বেশি আসলে খাওয়া যায় না। এক্সাক্টলি। খাওয়া যায় না যে এটা আ দামও একটু বেশি গরুর চেয়ে। হুম, হুম, হুম। তো আল্টিমেটলি আম ইয়া হোক মানে আ দ বড় হোক মানে ছাগলের বাজারটা বড় হোক, এতে কোনো সমস্যা নাই। কিন্তু গরু অনেক মার্কেটে বড় আরো ধরাটা বড় হবে। খুব চাপ হবে। জি, গরু মার্কেট অব্দি যাওয়াটা। না, এটা ভালো পয়েন্ট বলছেন যে আমরা তো আসলে গরু যেই কোনো কিছুতে গরু, হ্যাঁ। গরু কোনো কথা নাই। গরুর কোনো কিছু আমরা বাদ দিতে চাই না। আর গরুর বেলায় এরকম একটা ব্যাপার ধরেন আরেকটা পয়েন্ট আউট করি আমি মানে ধরেন গরুর যে চামড়া আছে এটা কিন্তু অনেক কাজে লাগে। এটা কাজে হ্যাঁ, লাগে বলতে মনে করেন চামড়া শিল্প বাংলাদেশে কিন্তু এনেও গভর্নমেন্ট আমাদের আ গভর্নমেন্ট চাইলে কিন্তু বর্তমানে $১ বিলিয়ন চামড়া শিল্পতে আমরা আর্ন করি আচ্ছা, আচ্ছা। অলমোস্ট। হুম, এটা গভর্নমেন্ট চাইলে এটাকে $৫ থেকে $৭ বিলিয়ন আর্ন করতে পারে। যদি শুধু একটা ইনিশিয়েটিভ নেয় ভালোভাবে যে না আমরা চামড়া প্রসেস করে বাইরে এক্সপোর্ট করব। আপনি দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন একটা চামড়া বিক্রি হইতে হইলো আপনার ৳২,০০০, ৳২,৫০০, ৳৩,০০০ হুম, এবং আ তারপর থেকে ওয়ার্লড মার্কেটে চামড়ার কিন্তু চাহিদা কমে নাই। জুতার দাম কমে নাই, হুম, বেল্টের দাম কমে নাই, ব্যাগের দাম কমে নাই। হুম, হুম, কিন্তু বাংলাদেশে চামড়ার দাম কম। হুম, 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 হুম। এটা কেন? এটা তো হওয়া উচিত না। অবশ্যই। এটা তো আসলে আ আ বরং আমরা যদি ওই দামও পাইতাম, একটা চামড়া যদি ৳৩,০০০ ওই আজ থেকে ২০ বছর আগে যখন ৳৩,০০০ ছিল, আপনি যদি হিসাব করেন আগে ২০ বছর আগে ৳৩,০০০ আর এখন হওয়া উচিত হলো মিনিমাম ৳১০,০০০। তো কোন একটা গরুর চামড়া যদি দাম যদি ৳১০,০০০ পাওয়া যাইত এখন, তাইলে মাংসের কেজি ৳৫০ কমে যেত। তো আমরা যদি চামড়ার ব্যাপারে কথা বলি, তাইলে ধরেন ওয়ার্লড মার্কেটে চামড়ার পণ্য যেগুলা তৈরি হয়, বেল্ট, জুতা, ব্যাগ এগুলোর দাম কিন্তু কমে নাই। কিন্তু হুম, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন চামড়ার দাম কিন্তু কমে গেছে অনেক। মানে একটা গরুর চামড়া এখন ৩০০, ৪০০, ৫০০ এবং অনেক সময় ব্যবহারও হয় না। হুম, হুম। তো এটা তো হওয়ার কথা না। না, আমরা ২০-২৫ বছর আগে যখন একটা চামড়া ৳২,৫০০, ৳৩,০০০ সেল হইতো, ওই হিসাব যদি আমরা করি, তাইলে এখন ওই চামড়াটা ৳১০,০০০-১২,০০০ বিক্রি হওয়ার কথা। কেন হচ্ছে না আসলে? হচ্ছে না এখানে কিছু অব্যবস্থাপনা আছে। হুম, কারণ চামড়ার শিল্পকে আপনি যদি একটা শিল্পে রূপান্তরিত করতে চান, তাহলে অবশ্যই এখানে একটা ব্যবস্থাপনা ভালো থাকতে হবে। তো আমাদের ট্যানারি গুলোর সমস্যা, তারপরে ওয়ার্লড মার্কেট থেকে বড় যারা পণ্য উৎপাদন করে, ওরকম কোনো কোম্পানির সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার হয় নাই। হুম, এটা আসলে ব্যর্থতা হলো ওই ডিপার্টমেন্টে যিনি মিনিস্টার আছেন হুম। অথবা যারা সচিব আছেন, এটা তাদের ব্যর্থতা। কারণ তারা পারে নাই। এখন কেন পারে নাই? এটা এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু চামড়া শিল্পে অনেক আগায় গেছে। হুম, এখন এরকম হইতে পারে যে ওই দেশকে সুবিধা দেওয়ার জন্য আপনি এটা করেন নাই। কিন্তু বর্তমান বাংলাদেশে তো এটা হওয়া উচিত না। অবশ্যই চামড়া শিল্পকে আপনাকে প্রাধান্য দিয়ে যে আ মেশিনারিজ আনলে আপনি এটা ভালোভাবে প্রসেস করতে পারবেন এবং সেগুলো হ্যাঁ, যে হ্যাঁ। বায়ার এই পণ্যগুলা নেয়, ওই বায়ারদের সাথে, ওই কোম্পানির সাথে আপনাকে জয়েন্ট ভেঞ্চারে যাইতে হবে। হুম, কারণ বিজনেসের একটা পলিসি আছে। হুম। আপনি তাদেরকে এখানে আনেন, আ আ ইনভেস্ট করতে বলেন এবং বাংলাদেশ সরকার এটা পারে। কোন ব্যক্তি উদ্যোগে এটা হবে না। কারণ এখানে অনেক কিছু ইনভলভমেন্ট অনেক, আছে। অনেক গেছে। অনেক বড় একটা সিন্ডিকেট তো এটা একটা। এখানে একটা সিন্ডিকেটও আছে। এটাই তো বললাম যে আপনি যদি কোন দেশকে সুবিধা দিতে চান, তাইলে এক জিনিস। আপনি তো ফার্স্ট দেখতে হবে যে বাংলাদেশের মানুষকে সুবিধা দিতে হবে। হুম, হুম, হুম। ধরেন চামড়া শিল্প যদি এখানে এস্টাবলিশড হয়, তাহলে খামারিরা সুবিধা পাবে। যে গরু ২ টা ৩ টা গরু লালন-পালন করে সে সুবিধা পাবে। যে ভোক্তা সেও সুবিধা পাবে। কারণ তার মাংসের দাম কিন্তু কমে আসবে। কারণ ওইটা এফেক্ট পড়বে হলো ওই গরুর মাংসের দামের উপরে। কারণ আপনি যদি একটা গরু ৳১,০০,০০০ র গরু যদি চামড়া যদি ৳১০,০০০ সেল করতে পারেন, তাহলে 10% বেশি পাইলেন। গরুর দামটা কমে যাচ্ছে। 10% বেশি পাইলেন। এখন মাংসের কেজি আছে কথার কথা ৳৮০০। হুম, তাহলে কেজিটা 10% কমে আসবে। তাহলে খুবই কত ভালো হয়। ৳৮০ কমলো। হ্যাঁ, ৳৭২০ হবে। ৳৭২০ হবে। হিসেব কিন্তু আপনি যদি হিসাব করে যদি গভর্নমেন্ট আগায় বা কাজ করে তাইলে অবশ্যই এখানে মাংসের আমরা তো বলি যে না বাংলাদেশে ৳৮০০ কেজি মাংসের দাম বেশি। আপনাকে কমাইতে হলে আপনাকে দেখতে হবে যে কোন সাইডে আপনার কাজ করার আছে। চামড়া শিল্পে কাজ করার আছে। আপনি এটা শিল্পটা এস্টাবলিশ করেন, মাংসের দাম কমে আসবে হুম, 10%। আপনি ওই যে খুরা, তারপর হলো আপনার এলএসডি, রোগবালাই ভ্যাকসিনেশন প্রতিরোধ গুলা। করেন। আপনি
সেন্ট্রালি ডাটাবেস করে ৩,০০,০০,০০০ আমাদের ২,৮০,০০,০০০ থেকে ৩,০০,০০,০০০ গরু। এটা কোনো ব্যাপারই না। ডাটাবেস করে একটা সেন্ট্রাল থেকে নিয়ন্ত্রণ করা। হুম, যেখানে ধরেন আমেরিকা বিশ্বের যত লোক আছে, হুম, অলমোস্ট সবার কিন্তু ডাটা কিন্তু আমেরিকা, ইসরায়েলের কাছে আছে। এটা হুম। আপনি বিলিভ করেন আর না করেন। বিশাল ব্যাপার। তো ৮০০ কোটির মতো লোক এর মধ্যে দেখেছেন বেশিরভাগ লোকই তাদের কাছে ডাটা আছে। আপনি মোবাইল ফোন চালাচ্ছেন বা Facebook চালাচ্ছেন, ডাটা তাদের কাছে চলে যাচ্ছে। তারা এভাবেই নেয় ডাটাগুলা। হুম, হুম। আর আমরা মাত্র ৩ কোটি গরু মহিষ। এটার সেটাই এটা ডাটাটা আমাদের ব্যাপারটা। কাছে নাই এবং ডাটা ধরে যদি আপনি কাজ করেন যে কোন উপজেলায়, কোন জেলাতে আমার প্রোডাকশন বেশি হবে। সব জেলাতে কিন্তু আমার সমান প্রোডাকশন হবে না। হুম, হুম। আপনার যদি ডাটা থাকে তাহলে আপনি বুঝবেন যে আমার চাঁপাইনবাবগঞ্জে গরু আছে ৫,০০,০০০ এইখানে আমার বেশি প্রায়োরিটি দিতে হবে। হুম, বা এইখানে চাইলে আপনি আরো ১,০০,০০০ বেশি করতে পারবেন। হুম, আবার ধরেন ঢাকা শহর। ঢাকা শহরে গরু আছে ধরেন কথা ৫০,০০০। এখানে চাইলেও আপনি বেশি পারবেন না। হুম, হুম, হুম। কারণ আপনার কাছে ডাটা থাকে তাহলে আপনি কিন্তু আ দেখে আপনি ইনিশিয়েটিভ নিয়ে ওইখানে কাজ যেতে করতে পারেন পারবেন। অবশ্যই, অবশ্যই। তো ফার্স্ট হলো আপনার কাছে ডাটা থাকতে হবে। হুম, তারপর ওইভাবে ইনিশিয়েটিভ নিতে হবে এবং কি সাইডে আপনি কাজ করতে পারবেন। সব সাইডে তো আর কাজ করা সম্ভব না। চামড়া শিল্প ডেভেলপ করতে পারবেন। রোগবালাই যাতে কম হয় এটা ডেভেলপ করতে পারবেন। আরেকটা কাজ করতে পারবেন। আমরা গত লাস্ট ১০-১২ বছর যাবৎ খালি গরু সংখ্যা ২,৮০,০০,০০০ আর ৩,০০,০০,০০০ মধ্যে আছি। হুম, হুম, আপনাকে উন্নত জাতের কিছু গরু আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন। যেমন ভারত থেকে আমাদের কিছু গরু আসে, আ এটা হলো আপনার অন্যভাবে আসে। মানে অথেন্টিক ওয়েতে না। হুম, হুম, তো আপনাকে অথেন্টিক ওয়েতে কিভাবে ভালো ৫০,০০,০০০ গরু এখানে আনা যায়? যেটা অবশ্যই আ গাবি বানানোর জন্যে। হুম। তো দেখা গেছে এই কাজটা যদি করা হয়, তাইলে ৫ বছরের মধ্যে আপনার এই দেশ $২০ বিলিয়ন সে বেশি আর্ন করতে পারবে। বিশাল ব্যাপার। আপনি বিশাল খুব ব্যাপার। ভালো মানে এনালাইসিস এটা আসলে হলো দিচ্ছেন। দেখা গেছে যে আপনি ৫০,০০,০০০ গরু আনেন, আপনি ২য় বছর থেকে সে প্রোডাকশন এ চলে যাবে। হুম, মানে আমি গাভীর কথা বলতেছি। ধরেন আপনি ১ বছরের বকনা গরুই আনলেন আবার বিভিন্ন দেশ থেকে। আনার পরে আপনি ১ বছর পর থেকে এগুলো আপনি ১ বছর পর আপনি কিছু গাভী পাবেন। হয়তো আপনি ৫০,০০,০০০ আনলে আপনি হয়তো ধরেন ২০,০০,০০০ পাবেন। কারণ ওগুলাতে হলো রেট হইলো আপনার ৫০-৫৫% মানে কনসেপ্ট রেট। হুম, ১ম বছর ২০,০০,০০০ পাবেন। ২য় বছর কিন্তু আপনি ৩০,০০,০০০ পাবেন, একটু হুম, বেশি পাবেন। হুম, হুম, তো এইভাবে করতে ৫ম বছরে আপনি আপনার এইখানে এখন তো আমরা ৩,০০,০০,০০০ হিসাব করি। ৫ম বছরে বাংলাদেশে গরুর সংখ্যা হয়ে যাবে ৫,০০,০০,০০০। হুম, আপনি বিলিভ করতে পারবেন না। আমরা আসলে যদি এই সেক্টরকে সিঙ্গেল যদি এই কাজটা করি, তাহলে বছরে $২০ বিলিয়ন আপনার বেশি আর্ন হবে। এখন তো ১০ বিলিয়ন হচ্ছে, আরো ২০ বিলিয়ন হবে। এটার হিসাব আছে। এটা মনে করেন হয়তো তখন আপনি এক্সপোর্টও করতে পারবেন। হুম, আপনার কিন্তু আগে বাংলাদেশে অনেক গাভী আছে, গাভী কিন্তু স্লটারে চলে যায়। হুম, হুম, প্রোডাকশন কিন্তু ওইভাবে বাড়তেছে না। মানে হুম, ওই আমি সংখ্যার কথা বলতেছি। আপনি হয়তো গরু মোটাতাজা যারা খামারে করতেছে ওইটা বাড়তেছে। হুম। কিন্তু এই গাবি তো কিন্তু হুম, গাবি বা বকনা বা ষাঁড় গরু কিন্তু এরকম ষাঁড় গরু বাড়তেছে ছিল। না। হুম, তো স্বাভাবিক। ওইটার জন্য আপনি কি ইনিশিয়েটিভ নিচ্ছেন? হুম, ওইটা হুম, কিন্তু নেওয়া হচ্ছে না। তো ওই ইনিশিয়েটিভ নিলে ৫ম বছরে আপনার এই বাংলাদেশে গরু হবে ৫,০০,০০,০০০। শুধু অনলি যদি আ আ ৫০,০০,০০০ আপনি এখন আনেন। এতে করে খরচ হয়তো গভর্নমেন্টের $৫ বিলিয়ন খরচ হইতে পারে। এই খরচটা কিন্তু হবে না। কারণ শুধু গভর্নমেন্ট সাপোর্ট দিবে। কারণ সে আইনত আবার খামারিদের কাছে অথবা ব্যক্তি মালিকানা দিয়ে দিবে। তখন টাকাটা সে পেয়ে যাবে। হুম, গভর্নমেন্ট হুম, হুম। টাকাটা নিয়ে নিবে। আল্টিমেটলি গভর্নমেন্টের কোনো খরচ হবে না। কিন্তু ৫ বছর পরে ওইটার আপনি ২০ বিলিয়ন প্রতি বছর $২০ বিলিয়ন আপনার ইনকাম বেশি হবে। আমরা তো এখন IMF এর কাছ থেকে প্রতি মানে ২-৩ বিলিয়ন নেওয়ার জন্যে ঘুরি। হুম, ৫ বছর পর আপনি যে কাজ করেন, IMF কে আপনি উল্টা টাকা দিতে পারবেন। শুধু বিশাল। এই সেক্টর থেকে যে হুম। এটার কি তাহলে ইয়ে করার জন্যে। এইটার জন্য ভাইয়া মেইনলি আসলে সরকারের এই ইনিশিয়েটিভটা সবচেয়ে বেশি জরুরি। অবশ্যই সরকার এটা উদ্যোগ নেওয়া উচিত। আর মেইনলি কথা বলতে গেলে ধরেন আমাদের প্রাণী সম্পদ সেক্টরে যারা গত সরকার বা আগে যারা মিনিস্টার ছিলেন, হুম, আমার জানা মতে তাদের কাজগুলো অত দৃশ্যমান না। হুম, হুম, যেমন মনে করেন যে বিগত সরকারের একজন আ সৌম্য রেজাউল করিম সাহেব ছিলেন। হুম, তারপর আব্দুর রহমান সাহেব ছিলেন। উনারা হলো ধরেন আওয়ামী লীগের লোক। উনারা টক শো ভালো করতে পারতেন বা একজন আ সা অনেক কঠিন ছাত্র মানে আওয়ামী লীগার। কিন্তু মন্ত্রিত্ব হিসেবে ওই সেক্টরে তারা খুব ভালো কিছু করতে পারে করতে নাই। পারে নাই। হুম, আপনাকে একজন এই কৃষি, প্রাণী সম্পদ, অর্থ, আইন এই মিনিস্টার গুলা খুব ভালো হওয়া উচিত। মানে তাদের স্টাডি থাকতে হবে যে না এই জায়গায় গিয়ে আমরা এইভাবে করব। এখন যদি একটা লোকের স্টাডিই না থাকে তাহলে তো সে গিয়ে আর কি আর করবে? ধরেন গতানুগতিক কাজই হচ্ছে। বর্তমানে কৃষিমন্ত্রী কি অবস্থা আপনার কাছে মনে অ হয়? বর্তমান যিনি আছেন উনি তো বর্তমানে আসছেন মাত্র ২ মাস হইলো।
অবশ্যই ভালো কাজ আশা করব উনার কাছ থেকে। হুম। মানে কারণ আপনাদের কি চাওয়া উনার কাছ থেকে? আ আমাদের চাওয়া হলো ধরেন প্রথমত কৃষি সেক্টর নিয়ে অনেক কাজ করার আছে। হুম, 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 প্রাণী সম্পদ, কৃষি, মৎস্য হুম, অনেক কাজের সুযোগ আছে। আপনি ধরেন কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে যিনি আছেন, দেখা গেছে এখানে আমরা লম্বা কথা বলতে হবে। হুম, কথা হুম। বলার সময় আছে তো? হ্যাঁ, বলুন ভাই। আ তো ধরেন কৃষিতে আমরা চাল আমাদের প্রধান রবি শস্য হলো ৪ টা। হুম, চাল, তারপর হলো আপনার গম, আ র মানে আ ভুট্টা, আরেকটা হলো আপনার আ চাল, গম, ভুট্টা। সরিষা? আ আরেকটা আছে আইটেম। আমি নিজে কৃষিবিদ হইতে এটা ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা ৩ টাই ধরেন। আচ্ছা, আমি যে ৩ টা কথা বলি। এই ৩ টার মধ্যে আমরা কিন্তু চালে কিন্তু আমাদের লাগে হলো ৩,৩০,০০,০০০ মেট্রিক টন। হুম, আমরা কিন্তু উৎপাদন করি ৩,০০,০০,০০০ মেট্রিক টন। আমরা ৩০,০০,০০০ আমাদের ইম্পোর্ট করতে হয়। হুম, 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 আর গমের বেলায় আমাদের লাগে হলো ৬০,০০,০০০ মেট্রিক টন। আমরা ১০,০০,০০০ করি আর ৫০,০০,০০০ ইম্পোর্ট করতে হয়। আর ভুট্টার বেলায় আমাদের লাগে ১,০০,০০,০০০ টন। আমরা এটা শুনে আশ্চর্য হইবেন যে আমরা লাস্ট ইয়ারে ভুট্টা কৃষকরা উৎপাদন করছে বাংলাদেশে ৭৫,০০,০০০ মেট্রিক টন। যেটা ৫ বছর আগেও আপনার ২০-২৫ লাখ মেট্রিক টন ছিল। হুম। অভাবনীয় সাফল্য মানে ভুট্টা অনেক, অনেক, উৎপাদনে। অনেক। অনলি ২০-২৫ লাখ টন আমাদের ইম্পোর্ট করতে হইছে মানে লাস্ট হুম, ইয়ারে। হুম, তো দেখেন আমরা কি করতে পারি? আমরা আমরা দেখা গেছে যে চালের বেলায় আমরা ৩০ লাখ মেট্রিক টন মানে আমাদের কাছে যদি ডাটা থাকে যে কোন আ ডিস্ট্রিক্টে কত কি উৎপাদন হচ্ছে, আমরা ৩০ লাখ কিন্তু ইজিলি উৎপাদন করতে বাড়াতে পারি। পারে। হ্যাঁ, মানে যদি অবশ্যই। ইনিশিয়েটিভ নেওয়া হয়। ইনিশিয়েটিভ নেওয়া। হ্যাঁ। আর গমের বেলায় আমরা ১০ লাখ মেট্রিক টন উৎপাদন করি। আমরা হয়তো আরো ১০-১৫ লাখ বেশি করতে পারব। কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ৬০ লাখ ওটা করতে পারব না। কিন্তু তারপরও ধরেন প্রোডাকশন বাড়াইতে পারব। হুম, আমার যদি জানা থাকে যে না এই ডিস্ট্রিক্টে আমার এটা গম উৎপাদন ভালো হয়। এখানে একটু বাড়ায়া ইনিশিয়েটিভ নিতে হবে। হুম, তারপরে হুম, উৎপাদন হুম, হবে। ভুট্টার বেলায় ৭৫ লাখ মেট্রিক টন উৎপাদন হইছে। এই যে ইজিলি আমরা আমাদের যা লাগে ১,০০,০০,০০০ টন আমরা উৎপাদন করতে পারব। হুম, হুম, বাংলাদেশে সেই সক্ষমতা অলরেডি হয়ে গেছে। কারণ আপনি ২০ লাখ থেকে যখন ৭৫ লাখ হইছে আর ২৫ লাখ ব্যাপার না। হুম, তারপরে ধরেন আমাদের পিঁয়াজ লাগে হলো ৩৫ লাখ মেট্রিক টন। আমাদের উৎপাদন হয় অলমোস্ট ৩০ লাখের কাছাকাছি। কিন্তু আমরা এটা প্রিজার্ভ করতে পারি না। হুম, যার কারণে আরো ৫ লাখ নষ্ট হয়ে যায়। আমাদের ২৫ লাখ, বাইরে থেকে আমাদের আরো ১০ লাখ ইম্পোর্ট করতে হয়। রসুনের বেলায় আমাদের লাগে হলো আপনার ৯-১০ লাখ মেট্রিক টন। আমরা উৎপাদন করি ৫ লাখের মতো। আমাদের আরো ৫ লাখ বাইরে থেকে আনতে হয়। আদা লাগে হলো আমাদের ৫ লাখ মেট্রিক টন। আমরা উৎপাদন করি অনলি ১ লাখ মেট্রিক টন। এই যে আমি ৪-৫ টা আইটেম বললাম, এটি হলো বাংলাদেশের সবচেয়ে কমন এবং বেশি আ শস্য। ব্যবহারযোগ্য। হ্যাঁ। তো এই যে আইটেমগুলা আমাদের যদি কৃষিমন্ত্রী যিনি আছেন, কৃষিমন্ত্রী মহোদয়, যদি একটা উনার কাছে একটা ডাটাবেস লাগবে। হুম, উনার একটা টিম লাগবে। এখানে বাণিজ্য মন্ত্রণালয়েও ইনভলভ থাকতে হবে। যে আমার ধরেন এই ৫ টা উপাদানে আমার বছরে ১০ থেকে ১২ বিলিয়ন আমার একটা হিসাব আছে। ১০ থেকে ১২ বিলিয়ন ডলার আমার ইম্পোর্ট কস্ট যায়। যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এরকমভাবে নেয় হুম, আচ্ছা। যে আমি এটা ইম্পোর্ট কমায় দিব। ৫ হুম, বছরের ভিতরে এটা ইম্পোর্ট কস্ট চলে আসবে গভর্নমেন্টের ২-৩ লাখ বিলিয়ন ডলার বেশি না। আর হুম, বাকিটা আমাদের দেশে উৎপাদন হবে। বুঝলাম। এখন আপনি কাজটা কখন করতে পারবেন? যদি আপনার কাছে ডাটা থাকে। হুম, অবশ্যই আপনার সেন্ট্রালি প্রাইম মিনিস্টার অফিস, তারপরে হলো মনে করেন যে মন্ত্রণালয়ের অফিস যেটা সবকিছু কানেক্ট থাকা লাগবে। সমন্বয় থাকতে হবে। হুম, একটা ডাটাবেস থাকবে যে আমার কোন জিনিসটা আমার দরকার এবং ওই জিনিসটা সব জায়গায় তো হবে না। স্পেসিফিক দেখতে হবে যে আমার কোন জায়গায় ফোকাস করলে কাজটা হবে। মানে ব্যবস্থাপনাটা একদম ভালো মতো। ব্যবস্থাপনা যেমন আমি তো ধরেন গার্মেন্টস লাইনে আমি কাজ করছি ১২ বছর। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মার্চেন্ডাইজিং টিম ওয়াইজ কাজ। হুম, আমি মার্চেন্ডাইজিং করতাম। তো আমরা ধরেন ফেব্রিক একটা গার্মেন্টস করতে গেলে তো জানেন অনেক কিছু লাগে। হুম, ফেব্রিক, অ্যাক্সেসরিজ, তারপরে ওয়াশ কেমিক্যাল। তো সবগুলা কিন্তু এক দেশের কাজ না। কোনটা হয়তো চায়না থেকে আনা লাগে, কোনটা পাকিস্তান, কোনটা ইন্ডিয়া। হুম, তো আমরা কিন্তু সবগুলা কম্বাইন করে 90 ডেজ এ একটা অর্ডার ডেলিভারি করতাম। কিন্তু এটা কঠিন কাজ মোটামুটি। হুম, ঠিক সেম ওয়েতে ধরেন আপনি যদি আপনার কাছে ইনফরমেশন থাকে, আপনি যদি ওই আমাদের আ ১৮ কোটি লোকের যে জিনিসগুলো লাগে মানে কৃষির কথা বলতেছি, হুম, 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 চাল, তারপর হলো আপনার ভুট্টা, গম জানেন, হুম, তাইলে আপনি কিন্তু সোর্সিং ও করতে পারবেন। কোন দেশ থেকে সহজে পাওয়া যায় এবং আমার দেশে উৎপাদনটাও আপনি ওইভাবে করতে পারবেন যে না আমার এটা বাড়াইতে হবে। হুম, তারপর মোস্টলি যেটা ফাইনাল কথা হইলো প্রতি উপজেলাতে হুম, একটা করে কোল্ড স্টোরেজ করতে হবে। হুম। খাদ্য গুদাম তো আছেই, কিন্তু এটার পাশাপাশি পাশাপাশি কোল্ড স্টোরেজ। অবশ্যই কোল্ড স্টোরেজ করতে হবে। হুম, অবশ্যই। আপনি দেখেন এই কোল্ড স্টোরেজ এ যদি প্রতি উপজেলাতে একটা করে থাকে, তাহলে
অনেক কৃষি আ শাকসবজি, ফলমূল আমাদের কিন্তু নষ্ট হয় হুম। সিজনে। এগুলো আমরা প্রিজার্ভ করতে রাখতে পারি এবং এটা মানে দেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখবে। এক্সাক্টলি। ভাই তার মানে আমি যেটা বুঝলাম যে আসলে মানে আপনার এনালাইসিস অনেক বড় আসলে এনালাইসিস বিশেষ করে। আমি মনে করেন যে শুধু চিন্তা শুধু কৃষি নিয়ে না, মানে দেশের মানে সামগ্রিক অর্থনীতিটা নিয়ে মনে করেন চিন্তা করি, তো দেখা গেছে আসলে চিন্তা করলে এগুলো বের হয় যে না এই কাজগুলা করলে তো বাংলাদেশ আরো আগায় যেতে আরো পারে। আগায় যেতে পারে অবশ্যই। ভাই এখানে একটা ভালো আপনার পয়েন্ট ধরে আগাচ্ছি। সেটা হলো যে তরুণ উদ্যোক্তারা আসলে এই সেক্টরের মধ্যে বিশেষ করে আপনার হলো যে চামড়া শিল্প বিশেষ করে যে কথাটা বলছি না? এখানে কিন্তু অল্প টাকা দিয়ে চামড়া কিনে তারপরে কিন্তু আপনার হচ্ছে খুব বেশি সেন যে আসলে কাজে লাগাচ্ছে সেটা তো আপনি নিজেও বললেন যে লাগাচ্ছে না। আসলে এখানে তরুণ উদ্যোক্তারা অবদান রাখতে পারে কিনা আপনার কাছে মনে হয়? খুব সংক্ষেপে বলুন ভাইয়া। এইখানে তরুণ উদ্যোক্তার চেয়ে এখানে গভর্নমেন্টের কাজ অনেক বেশি। কারণ হুম, গভর্নমেন্ট হলো আপনাকে এটা এক্সপোর্ট করার ব্যবস্থা করতে হবে। আপনি উদ্যোগ নিলেন ছোট করে। আপনি চামড়াটা প্রসেস চামড়াটা বিক্রি করতে পারলেন না কোথাও। তাহলে তো তাহলে তো হবে না। আপনাকে ওই প্রসেস চামড়া যেন ভালোভাবে এক্সপোর্ট করা যায় ওইরকম ব্যবস্থাপনা থাকতে হবে। এবং এটা গভর্নমেন্টের কাছ থেকেই এটা উদ্যোগ নিতে হবে। ভাইয়া আগামী ১০ বছরে, সামনের ১০ বছরে আপনার যেমন যেমন আপনি বলছেন যে সামনের ৫ বছরে ইনশাআল্লাহ আপনার টার্গেট হলো ইনশাআল্লাহ আপনার ১,০০০ প্লাস গরু নিয়ে একটা। তো আপনার কাছে কি মনে হয় ভাইয়া সামনের ১০ বছরে আসলে এই গরুর খামার বা এই খামার শিল্পটা আসলে কতদূর যেতে পারে? সামনের ১০ বছরে তো অনেক দূর আগায় যাবে। আমাদের যেটা এক্সপেকটেশন ইনশাল্লাহ আগামী ১০ বছরে বাংলাদেশ হয়তো ধরেন $১,০০,০০,০০,০০,০০০ এর আ অর্থনীতিতে চলে যাবে। জিডিপি হবে $১,০০,০০,০০,০০,০০০ এর উপরে। হুম। তো সেই ক্ষেত্রে ধরেন গরুর যে বাজার বাংলাদেশেও বাড়বে এবং বহির্বিশ্বেও আমাদের এই বাজারকে এক্সপান্ড করার সুযোগ আছে। কারণ ২ কোটি লোকের মতো অলমোস্ট বাঙালি বিভিন্ন দেশে কর্মরত। তো গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাইলে ওইখানেও আমরা মনে করেন প্রসেস মিট এক্সপোর্ট করা সম্ভব। এবং মাংসের বাজারটা অনেক বড় হবে আগামী ১০ বছর পরে দেখবেন যে এখন তো $১০,০০,০০,০০০ ওই সময় $৩০-৪০ বিলিয়ন বাজার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে গরু খামারে মানে মানুষের আসা উচিত বলে আপনার কাছে মনে হয়? আসা উচিত বলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসা উচিত এবং মানে আ ডিসিশন লাইগা গুলা থাকা উচিত লেগে থাকা এবং উচিত। তাকে মানে শিক্ষার মনোভাব রাখতে হবে সবসময়। আপনার কাছে এই ১০ বছরে আপনার এই জার্নি থেকে আপনার কাছে কি মনে হয়? সফল খামারি হওয়ার জন্য আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার? সেটা কি আসলে টাকা, জ্ঞান নাকি ধৈর্য কোনটা আসলে বেশি প্রয়োজন? সফল খামারি হওয়ার জন্য? সফল খামারি হওয়ার জন্য ধরেন ধৈর্য তো লাগবেই। আর টাকার ব্যাপারটা হলো যখন আপনি সাফল্য কিছু পাইতে থাকবেন তখন টাকার ব্যবস্থা ইনশাল্লাহ হয়েই যাবে। আর জ্ঞান তো মাস্ট আর প্রয়োজন। জ্ঞান শিক্ষার ব্যাপারটা সবসময় মানে কিছু গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ধরেন আমি এখন আমার মনে হয় যে আমি কিছুই জানি না, আমাকে জানতে হবে। আমি যদি ধরেন বইসেও থাকি তাহলে আমি চিন্তা করি যে না, এটা এভাবে না করলে ভাই হয়তো আপনি ভালো অনেক হইতো। কিছু জানেন এটা হ্যাঁ, মেইনলি হলো যে টাকা, জ্ঞান এবং আপনার ধৈর্য ৩ টা সমন্বয় ঘটাতে পারলে আসলে হ্যাঁ, সফল জি খামারি সফল হওয়া খামারি পসিবল। হওয়া সম্ভব ভাই ইনশাল্লাহ। খুবই সংক্ষেপে কিছু প্রশ্ন জানতে চাইবো। সেটা হলো যে গরুর ফার্ম ম্যানেজ করতে আসলে কেমন খরচ হয় মাসে? আ যে এখন এটা আসলে একেকটার উপর ডিপেন্ড করে। এটা তো আসলে ডিপেন্ড করে হলো আপনার খামারে কয়টা গরু আছে হুম, বা এটা এটা একটা এ এ ওইটার উপরে। সেটা কেমন খরচ হয়? শেডে হলো ধরেন ২০ টা গরুর মানে আমি ২০ টা বলতেছি। মানে আপনি শুরু করছেন ২০ হ্যাঁ, টা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ ২০ টা গরু শেড করতে গেলে আপনার ধরেন হয়তো ৪-৫ লাখ টাকা এখন লাগবে। লাগবে। মানে ইনিশিয়ালি আমার সেটা একটা হ্যাঁ। ভালো একটা ইনভেস্ট যায়। হ্যাঁ, ইনভেস্ট যায়। আবার ৪-৫ লাখ টাকা কিছু কমেও করা সম্ভব। ওইটা ধরেন একটা প্রসেস আছে যে আপনি ২-৩ লাখ টাকা তেও করতে পারবেন ২০ টা গরু। সবচেয়ে দ্রুত এবং স্বাস্থ্যকর উপায়ে কি গরু মোটা-তাজা করা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে? সবচেয়ে দ্রুত আপনি যদি ধরেন যে গরুটা আপনি কৃষকের কাছে যারা বাড়িতে গরু পালে ২-৩ টা, হুম, তো ওই গরুগুলো আপনি বেসিক্যালি তাদের অনেক গরুতে ক্যালসিয়াম বেশি লাগে। হুম, তারপরে তাদের আ ভিটামিন, মিনারেলের ঘাটতি থাকে তাদের কাছে। তো হুম। ওই গরুটা যদি এনে যদি আপনি ওই ভিটামিনের ঘাটতিটা পূরণ করে আপনি যদি প্রপার সুষম খাদ্য তাকে দিতে পারেন, তাইলে ২-৩ মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। ভাই গরুর গোবরটাকে আমরা বর্জ্য হিসেবে আসলে ফেলে দেই। এটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায় বলে আপনার মনে হয়? অবশ্যই গরুর গোবরকে মনে করেন যে আসলে জৈব সার করা উচিত হুম, এবং এটা করা সম্ভব। হুম। এখানেও ধরেন মনে করেন যে প্রত্যেক খামারি বা যেভাবে আ যারা কৃষি এবং পানি সম্পদে আছে তাদের একটা দায়িত্ব আছে তাদের বুঝানো যে না এটা এইভাবে করলে জৈব সার করলে এটা আরো মোর আ মানে আ ইফেক্টিভ হবে। এই বিজনেসে তো আসলে কেউ আসতে চায় না। এই যে আপনার হলো যে মেক্সিমাম টাইমে দেখা যায় যে গোবরগুলা গ্রামের কিছু মানুষ ভালোমতো ইউজ করে। আর আপনার তো ঢাকার খামারিরা ও পারলেই শুধু ফালাই দিতে চান। গ্রামে যেমন মনে করেন আমার তো ঘাসের চাষ আছে তো ওই জমিতে দেই। দেন। আর ঢাকার গোবর তো সম্পূর্ণ ওয়েস্টেজ হয়। ওয়েস্টেজ হয়। তো আল্টিমেটলি এই ঢাকার গোবরটাকে কিন্তু জৈব সার করা সম্ভব। করা যায় এবং ছাদ কৃষিতে এটা ব্যবহার করা যায়। সম্ভবটা কিভাবে? সম্ভব হলো আপনার ওই গোবরটাকে আপনি আ গোবরটা শুকায় বা আ
পানি মানে যে পানিটা আছে এটা পানিটা শুকানোর একটা মেশিন আছে এখন। ওটা শুকানোর পরে ওটা আপনি বস্তাবন্দী করলে এটা মনে করেন আপনি ইউজ করতে পারবেন যেকোনো তাহলে জায়গায়। করতেছে না কেন মানুষ? এটা আসলে মানে উদ্যোগের অভাব আরকি। আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। উদ্যোগ নিলেই এটা হবে। হবে। আসলে উদ্যোগের অভাব, এটা করা উচিত। আমারও তাহলে একটা আমার কাছে ইনিশিয়েটিভ আছে এরকম যে আমি ওই গোবর দিয়ে জৈব সার করব ইনশাল্লাহ। তাহলে আমি যদি এরকম হয় যে আমি ১০ জনকে নিয়োগ দিয়ে এই সেম কাজটা করে আমি তো তাহলে কোটিপতি হওয়ার একটা চান্স আছে। না, এটা জৈব সারের চাহিদাও আছে এবং আপনি চাইলে এটা যে কেউ করতে পারে যে আমি জৈব সার দিয়ে আপনার আম আ মানে ইনকাম করা সম্ভব। খুবই ভালো। হ্যাঁ, গোবর থেকে ভার্মি কম্পোস্ট, বায়োগ্যাস কোনটা বেশি লাভজনক আপনার মনে হয়? ভার্মি কম্পোস্ট লাভজনক। কারণ আপনার ভার্মি কম্পোস্ট হলে আপনার এটা দেখা গেছে যে একটা গরু বাজারে একটা গরু ১৫-২০ কেজি গোবর হয়। হুম, ওইখান থেকে ভার্মি কম্পোস্ট আপনি ৩-৪ কেজি ভার্মি কম্পোস্ট পাবেন। হুম। তো ৩-৪ কেজির দাম প্রায় ৳১০০। বিশাল। ভাইয়া একদম শেষ দিকে চলে আসছি। সেটা হলো যে আ বিশেষ করে আপনাকে পেয়েছি এটা হলো আমাদের একটা অনেক বড় কারণ আপনি এত ভালো এনালাইসিস করছেন সবগুলা জিনিস নিয়ে। এবং কয়েকটা পয়েন্ট বলছেন যে বিশেষ করে সরকারি ইনিশিয়েটিভ নেওয়া আসলে খুব জরুরি। বিশেষ করে আপনি অনেকগুলা পয়েন্ট বিশেষ করে আপনি ট্যানারি এবং চামড়া খাতে বেশি অবদান রাখতে বলছেন। ভাইয়া বিশেষ করে আমাদের আরেকটা পার্ট হলো কি অনেক খামারিরা আসলে বিশেষ করে শুরু করতে চায়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং শেষ দিকে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? আর আপনার লাস্ট কি কথা আছে? আসলে কোনো কাজ শুরু করতে চাইলে শুরু করে দেওয়াই উচিত। হুম, মানে শুরু করব, করতেছি এরকম করলে কিন্তু অনেক সময় চলেই যায়। হুম, হুম, হুম। তো আসলে যেমন মনে করেন যে আমি চাকরি করতেছি। বাড়ির ফ্যামিলিতে কিন্তু কেউ চাকরি ছাড়ার পক্ষে না। হুম, 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 ধরেন হুম, হুম। তো চাকরি ছাইড়া দিয়া পরে বলছি যে চাকরি ছেড়ে দিছি। আচ্ছা। আর আপনি যদি বলতেন যে আমি চাকরিটা ছাড়তেছি তাইলে কিন্তু ওই চাকরি আর ছাড়া হইতো না। হুম, হুম, তো এরকমই যদি কেউ কিছু করতে চায় তাইলে করে ফেলা উচিত। মানে তারপরে মনে করেন যে লাভ ক্ষতি আ আছেই, ওইটা হবে। হইলে একটাতে লাভ ক্ষতি ক্ষতি হইলে আরেকটা করব। মানে আবার ইনিশিয়েটিভ নিব। মানে নিতে হবে। হুম। মানে বইসা থাকা যাবে না। লাইফ ইস রানিং। মানে আপনি দৌড়াইতে হবে। তারপরে দেখা যাক ইনশাল্লাহ কি হয়। মানে নামাটা জরুরি। তারপরে যা নামাটা হওয়ার। জরুরি এবং সাহস করে নামাটা জরুরি। আর মনে করেন যে শিক্ষার মন মানসিকতা থাকা উচিত। এবং জেনে শুনে নেওয়া জেনে উচিত। শুনে নামা উচিত এবং আ আরো জানার কোনো শেষ নাই। ওইটাই ফলো করতে হবে আরকি যে আমি জানবো, দেখবো কি আছে। থ্যাংক ইউ ভাই। আসলে অনেকটা সময় দিছেন আপনি। আর সামনের প্রগতি এগুলোর জন্য অনেক শুভকামনা রইলো এবং ইচ্ছা আছে আপনার খামার ভিজিট করব। আমরা ইনশাআল্লাহ আমাদের যাবো, আপনার খামার দেখবো ইনশাআল্লাহ। আর আ প্রগতি এগুলো নিয়ে কিছু বলবেন কিনা? আপনাকেও ধন্যবাদ। প্রগতি এগুলো নিয়ে আসলে আমার অনেক আশা যে আলহামদুলিল্লাহ আমরা ২০১৬ সালে শুরু করছি। ১০ বছর হইছে। নেক্সট ৫ বছরের জন্য লাস্ট ১০ বছরে যা করতে পারছি নেক্সট ৫ বছর তার ডাবল বা আরো বেশি কিছু করতে পারি। ইনশাআল্লাহ ভাই। আর এটা ভালো লাগার ব্যাপার। শুধু ব্যবসা না। এই কাজটা করতে আমার ভালো লাগে। আপনার কথা শুনে মনে হলো যে, যে যে পরিমাণ এনালাইসিস। এটা ভালো লাগে আর এটা নিয়ে আমি এনালাইসিস এর উপরেই আছি। এবং যে জায়গায় গ্যাপ আছে আমি চেষ্টা করি যে না এটা বলার জন্যে আপনি বলার সুযোগ পাইছি আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ। আর বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া আছে অনেক। তাদেরকে বলব যে আপনারা এ এ এগুলো নিয়ে অনেক অনুষ্ঠান করেন। আসলে ইলেকট্রনিক মিডিয়াতে তো দেখেন প্রতিদিনই ১০ ২০-২৫ জন লোক শুধু টক শো টক করে। শোই করে। কোন কিন্তু কাজের কাজ শেষ হয় না। আল্টিমেটলি কোন সাইট নিয়ে কোন কথা হয় না। এগ্রি হোক, কৃষি হোক বা প্রাণী সম্পদ হোক বা মৎস্য সম্পদ হোক। তাদের উচিত হইল কোন একটা সাইট নিয়ে ভালো গভীরে গিয়ে ওগুলা ফোকাস করা হুম, এবং আমাদেরকে আরো কথা বলতে সুযোগ দেয়া। হুম। ওইখানে থাকবে হলো ধরেন মিনিস্টার, সচিব মহোদয়, তারপরে যদি থাকে খামারি থেকে শুরু করে খামারি থেকে শুরু সবাই। সবাই আমরা যাতে আলোচনা করলে ওনারাও বুঝতে পারবেন যে আসলে সমস্যা কোথায় এবং এটা কিভাবে সমাধান করতে হবে। যখন একজন মিনিস্টার হন, তার মাথার মধ্যে কিন্তু অনেক চাপ থাকে। হুম, হুম, কারণ হুম, সে দীর্ঘদিন রাজনীতি হুম, করা লোক। হুম, তারপরে তাদের অনেক কর্মী থাকে। হুম, তো উনার চাপের কারণে হোক আর যেই কারণে হোক, তারা কিন্তু অতটা ঐরকম ভালো মানে প্ল্যান করে কাজ করা তার জন্য অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। হুম, হুম। তো সেই ক্ষেত্রে যদি আমাদের মতো যারা আছে, আ যদি আমাদের পরামর্শ শোনে বা আমাদের পরামর্শ তারা নেয়, তাইলে আশা করি যে ইনশাআল্লাহ দেশ আরো অনেক আগায়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই আমরাও আশা করি যে দেশ আরো উন্নত হোক এই সেক্টরে। আর প্রগতি এগুলোর জন্য অনেক শুভকামনা রইলো এবং সামনের ৫ বছরে এই প্রগতি এগুলো অনেক ভালো কিছু করুক। ইনশাআল্লাহ আমরা ৫ বছর পরে দরকার আরেকটা পডকাস্ট করব আপনার সাথে। তখন আসলে জানবো যে প্রগতি এগুলোর কি অবস্থা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।